হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 68 অন পেজ এসইও পার্ট 5। অর্থাৎ আজকে আমরা এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 68 অন পেজ এসইও পার্ট 5 এর মধ্যে কি দেখব, যে কিভাবে আমরা আমাদের ক্লায়েন্টের যে ওয়েবসাইটের মধ্যে যে আর্টিকেল বা পোস্ট থাকবে, সেই আর্টিকেল বা পোস্টের মধ্যে আমরা ইওস্ট এসইও প্লাগইন ব্যবহার করার মাধ্যমে কিভাবে আমরা অন পেজ অপটিমাইজেশন করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। তো এখান থেকে ধরুন আমাদের যে এখন ইওস্ট এসইও এই প্লাগইন ছাড়াও আমরা এখানে আগে যে দুইটা ভিডিওর মধ্যে আমরা কি দেখছিলাম, যে এখানে আমরা এই পার্ট যে 3 এর মধ্যে আলোচনা করছিলাম যে এখানে এই র্যাঙ্ক ম্যাথ যে প্লাগইনসটা আছে, তো সেটার মাধ্যমে এখানে আমাদের ক্লায়েন্টের যে একটা নতুন ফ্রেশ ওয়েবসাইট থাকবে, তার মধ্যে আমরা আর্টিকেল তৈরি করে এই র্যাঙ্ক ম্যাথ এই প্লাগইনের মাধ্যমে কিভাবে অন পেজ অপটিমাইজেশন করে আমরা কি করতে পারি, এখানে আমরা এই অন পেজ এসইও করতে পারি, সেটা কিন্তু পার্ট 3 তে আলোচনা করছিলাম। তারপর আমরা এখানে এই পার্ট 4 এর মধ্যে কি আলোচনা করছিলাম, যে এখানে এই যে ক্লায়েন্ট যে দুই ধরনের ক্লায়েন্ট থাকবে, একটা বলছি এখানে যে ফ্রেশ ওয়েবসাইট থাকবে তাদের কোনো আর্টিকেল থাকবে না। তো আরেক ধরনের ক্লায়েন্ট কি থাকবে, তাদের এখানে ওয়েবসাইটটা অলরেডি গুগলে র্যাঙ্কিং এ থাকবে, মানে তাদের ওয়েবসাইটটা পুরানো, সেখানে আর্টিকেল পোস্ট করা থাকবে। তখন ওই ক্লায়েন্টের যে ওই পোস্টগুলো বা আর্টিকেল গুলো আছে, তো সেখান থেকে ক্লায়েন্টের যে কটা পোস্ট বা আর্টিকেল দরকার সেগুলো আমরা কি করে দিব, যে আমরা অন পেজ অপটিমাইজেশন করে দিব। তো সেইটা বিষয় কিন্তু আমার এখানে পার্ট করে দেখানো আছে। তো এখন আর এই দুইটা বিষয় কিন্তু আমার এখানে দেখানো আছে কিসের মাধ্যমে, এই র্যাঙ্ক ম্যাথ এই প্লাগইনের মাধ্যমে আমার এখান থেকে এই দুইটা ভিডিও করা আছে। তো এখন ধরেন এখান থেকে আজকে আমরা বলছি কি, যে এখান থেকে যে আমরা এই ক্লায়েন্টের যে আমাদের নতুন ওয়েবসাইট থাকুক বা আমার এখানে রানিং ওয়েবসাইট থাকুক, সেখানে ধরুন আর্টিকেল থাকতেও পারে, নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে ধরুন এখান থেকে যে অবস্থা থাকবে না কেন, সেইটার আমরা আর্টিকেল তৈরি করব। তৈরি করার পরে ধরেন সেখানে আর্টিকেল আমরা চেক করব, এবং পাশাপাশি আমরা কিভাবে একটা ডেমো ওয়েবসাইট আমরা তৈরি করতে পারি ওয়ার্ডপ্রেস, আর সেটার আমি দেখাই দেবো। অলরেডি কিন্তু কিভাবে ফ্রি একটা ওয়েবসাইট তৈরি করতে প্র্যাকটিস করবো, সেটা কিন্তু আমি এখানে এই যে পার্ট 3 তে আলোচনা করছিলাম। তারপর আজকে আমি এটা দেখাই দেবো। তারপর আমরা এখানে কি করবো, এই ইএসটিএস এর মাধ্যমে আমরা এখানে অন পেজ এসইও করার মাধ্যমে লাস্টে আমরা পাবলিশ করবো। তো এই বিষয়টা কিন্তু আজকে আমরা দেখবো। তো এখান থেকে এটা দেখার আগে ধরুন আপনারা যদি আমার চ্যানেলে আসেন, আসার পরে কিন্তু এখানে বলছি যে পার্ট 3 4 ছাড়াও কিন্তু এছাড়া আরো অন পেজ এসইও দুইটা ভিডিও দেওয়া আছে। তো এখানে দুইটা ভিডিওতে কি দেখানো আছে, যে পার্ট 1 দেখানো আছে আপনার এখানে অন পেজ এসইও যে বেসিক যে কনসেপ্ট গুলো আছে, যে সেই বিষয়গুলো, যে অন পেজ এসইও কি, অন পেজ এসইও মার্কেট প্লেসের ডিমান্ড কিরকম, তারপর এখানে অন পেজ এসইও এর টোটাল কনসেপ্ট, তারপর এখানে অন পেজ এসইও করলে একটা আপনার ওয়েবসাইট কিভাবে গুগলে র‍্যাঙ্ক করে, সেই বিষয়গুলো পার্ট 1 দেখানো আছে। তারপর পার্ট 2 এর মধ্যে এখানে কি আছে, যে আপনি অন পেজ এসইও করবেন একটা আর্টিকেল, সেই ক্ষেত্রে এখানে আর্টিকেল আপনি ইউআরএল অপটিমাইজেশন কিভাবে করতে হবে, টাইটেলের আপনার লেন্থ কিরকম, কন্টেন্টের লেন্থ কিরকম, তারপরে ইমেজ আপনার ভিডিও সেখানে কিভাবে অপটিমাইজ করতে হবে, তো কতগুলো ইমেজ ভিডিও আপনি এখানে দিতে পারবেন আপনার কম্পিউটার সাথে অ্যানালাইজ করার পরে। তারপরে এখানে ধরেন আপনার ইন্টারনাল এক্সটার্নাল লিংকের বিষয়, তারপরে আপনার কিওয়ার্ড ডেনসিটি, এই বিষয়গুলো এখানে পার্ট 2 এর মধ্যে কিন্তু আমার থিওরিটিক্যাল আলোচনা করা আছে। আর পার্ট 3 4 এর মধ্যে আমার এখানে বলছে র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে টোটাল বিষয়গুলো আমার এখানে কি করা আছে, প্র্যাকটিক্যালি দেখানো আছে। চাইলে আপনি এখানে অন পেজে এই চারটা ভিডিও দেখতে পারেন। তাছাড়া এখানে ধরেন আপনারা কিভাবে এসইও কন্টেন্ট প্ল্যানিং করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে, তারপরে এখানে টেকনিক্যাল ইস্যুর যে আপনার বিষয়গুলো আছে, সেই বিষয়গুলোর উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, চাইলে আপনার সাইটে সেই ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া কিভাবে একটা আপনার এখানে ই কমার্স সাইট বা ই কমার্স স্টোর তৈরি করতে হবে, আপনার ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হবে, তো সেই বিষয়গুলোর উপর কিন্তু আমার চ্যানেলে পার্ট বাই পার্ট ভিডিও আছে, আপনার চ্যানেলে সার্চ দেন, সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাছাড়া আপনি যদি আমার প্লেলিস্ট আসেন, প্লেলিস্ট আমার এখানে এসইও, তারপর আপনার ই কমার্স, এলিমিনেটর, আপনার তারপরে আছে ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়াও ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন টাইপের প্লেলিস্ট করা আছে। তো এই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখলে আপনারা ডিজিটাল মার্কেটিং এর উপর আরো অনেক বেশি জানতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে চলুন এখন আমাদের আজকের ভিডিও শুরু করি। বাস, তাহলে এখন আমাদের আজকের ভিডিওটা এখান থেকে আমরা বলছি কি করব, যেখানে আমরা যে এখন যে আর্টিকেলটা থাকবে আমাদের ক্লায়েন্টের বা আমাদের যদি নিজেদের প্রয়োজন পড়ে, আমাদের নিজেদের যে আর্টিকেলটা থাকবে সেটা কি করব, আমরা ইওস্টেসিও প্লাগইনের মাধ্যমে আমরা অন পেজ অপটিমাইজেশন করে সেটা আমরা ওয়েবসাইটে পাবলিশ করব। তো এখন যদি মনে করেন আপনার বলছে যে দুই ধরনের ক্লায়েন্ট থাকবে, তো এখন আপনার যদি আপনার এখানে পোস্টের লিঙ্কটা দিয়ে দেয়, তাহলে আপনার লিঙ্কে ঢুকে আপনার ক্লায়েন্টের কাছ থেকে ইউজার নেম পাসওয়ার্ডটা ঢুকে তারপর আপনি সরাসরি অন পেজ করে পাবলিশ করতে পারবেন। আর যদি আপনার মনে করেন ফ্রেশ ওয়েবসাইট, সেখানে কোনো আর্টিকেল নাই, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, আপনাকে ক্লায়েন্টের জন্য আর্টিকেল তৈরি করতে হবে। তো আপনি এখানে ক্লায়েন্টের জন্য আপনি একটা আর্টিকেল তৈরি করবেন, সেই ক্ষেত্রে আপনি মানে কোন বিষয়ের উপরে করবেন, মানে সেই কিওয়ার্ডটা আপনাকে জানতে হবে, মানে সেই টপিকটা জানতে হবে, যে আপনি কিসের উপরে ক্লায়েন্টের জন্য আপনি আর্টিকেল তৈরি করে দিবেন। তো সেটার কিওয়ার্ডটা আপনার ফোকাস কিওয়ার্ডটা বা টার্গেটেড কিওয়ার্ডটা জানা করে আপনার চাইলে আর্টিকেলটা ইজিলি ভাবে আপনি চ্যাট জিপিটি বা আপনি গুগল জেমিনি দিয়ে আপনি তৈরি করতে পারেন। একসময় আর্টিকেল লেখার অনেক কঠিন ছিল, যেহেতু আমরা বাংলা ভাষাভাষী লোক, তো সেখানে ইংলিশটা আমরা একটু কম জানতাম বলে কিন্তু তখন কিন্তু আগে আর্টিকেল লেখা অনেক কঠিন ছিল। কিন্তু বর্তমানে কিন্তু আর্টিকেল লেখাটা এতটা কঠিন না, যেহেতু আমাদের এখানে কি করা আছে, আমাদের এই গুগল যে আমাদের এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে আমরা কিন্তু ইজিলি আর্টিকেলটা আমরা লিখে নিতে পারি। বাস, এখন ধরো সেই ক্ষেত্রে আমরা বলছি চ্যাট জিপিটি বা গুগল জেমিনি আমরা দুইটার মাধ্যমে আর্টিকেল লিখতে পারি। তো আমি একটু দেখাচ্ছি বিষয়টা কিরকম। আমি যদি এখানে মনে করেন আসি chatgpt.com,
তারপর ধরুন আমি এখানে আসলাম, আমি ধরুন যদি লিখি জেমিনি, এখানে জেমিনি লেখা সার্চ দিলে আপনি এখান থেকে এই যে gemini.google.com লিখতে পারেন, অথবা জেমিনি লেখার পরে আপনি এখানে ক্লিক করেন, বাস গুগলে জেমিনি চলে আসবে। বাস আসার পরে এখন আপনার আর্টিকেলটা লেখার জন্য কি করতে পারেন, আপনি এখানে চ্যাটজিপিটি কে বলতে পারেন যে প্লিজ রাইট an SEO friendly article with words, কত আপনি যত ওয়ার্ডস বলেন তত ওয়ার্ড লিখবে, আমি দিলাম কত 1000 ওয়ার্ড with the keyword, তারপরে এখানে আমি ডাবল কোটেশন দেওয়ার পরে আমি কিওয়ার্ডটা ভিতরে দিয়ে দিলাম। তাহলে আমার এখন আর্টিকেলটা কোন কিওয়ার্ডের হবে এখানে ধরুন আমি কিওয়ার্ডটা দিলাম ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং উপরে আমরা একটা আর্টিকেল লিখবো। বাস আমি এখানে কিওয়ার্ডটা দেওয়ার পরে বাস তাহলে আমি কি লিখলাম, প্লিজ রাইট অ্যান এসইও ফ্রেন্ডলি আর্টিকেল উইথ ওয়ার্ডস 1000 উইথ দ্য কিওয়ার্ড ফ্রিল্যান্সিং। তাহলে এখানে আমি কি চ্যাটজিপিটি কে বললাম যে ফ্রিল্যান্সিং এই কিওয়ার্ডের উপর বেস করে আমাকে 1000 ওয়ার্ডের একটা এসইও ফ্রেন্ডলি আর্টিকেল আমাকে লেখা দাও। বাস এখন এটা লেখার পর আমি এন্টার প্রেস করি, তাহলে ধরুন এখন কিন্তু আর্টিকেলটা এখানে ধরুন লেখা শুরু করছে। তো এখন আমি এই যে সেম লেখাটা আবার ধরুন এখান থেকে আমি ডিজিটালি কপি করে আবার গুগল জেমিনিতে এসে আমাকে লেখাইতে পারি, যেহেতু আমার লেখা আছে আমি কপি করে পেস্ট করে দিলাম, এন্টার প্রেস করলে দেন আমার গুগল জেমিনি থেকে আমি আর্টিকেল লিখে নিতে পারি। বাস এখানে আসতে আসতে চ্যাটজিপিটিতে আসতে আসতে বাস এই ধরুন এখানে কিন্তু সুন্দরভাবে এই যে চলে আসছে, এখানে এই চলে আসছে, এখানে 1000 ওয়ার্ডের আর্টিকেলটা দেখেন এখনো লেখা কমপ্লিট হয় নাই। বাস এটা এখন চলতে আছে, আমরা জেমিনিতে আসি, এই দেখেন জেমিনিতে কিন্তু এই দেখেন চলে আসছে, এই দেখেন এখানে সুন্দরভাবে আর্টিকেলটা এই যে কি করছে। তাহলে এখন এই দেখেন এখানে লেখা চলতে আছে। তাহলে আপনি গুগল জেমিনি বা চ্যাটজিপিটি এই দুইটাই গুগলের এআই, আপনি যেটা পছন্দ লিখতে পারেন। কিন্তু এখানে ধরুন গুগল জেমিনি চ্যাটজিপিটি যেটা এখন, কিন্তু আমি ধরুন চ্যাটজিপিটি যেটা এটা ধরুন নিলাম। বাস এখন এখান থেকে আর্টিকেলটা আপনি লেখার পরে এখন আর্টিকেলটা আপনি এখান থেকে কি করতে হবে, এটা আপনি এখান থেকে কপি করে নিয়ে এটা আপনার প্লাগরিজম চেক করতে হবে। কারণ এই আর্টিকেলটা তো ধরুন এটা কি লিখছে এখন গুগল এআই, সে তো মেশিন থেকে লিখছে, এটা কোনো তো হিউম্যান বিং এই আর্টিকেলটা আপনি এখানে লেখা নাই। যেহেতু মেশিন থেকে লিখছে তাহলে এই আর্টিকেলটা কিভাবে আসছে এই চ্যাটজিপিটি আর জেমিনির মধ্যে, তো এটা কি করছে এখন এই যে গুগলের যে এআই আছে তারা এখানে কি করছে, এখানে ধরুন এই আর্টিকেলটা রিলেট করে যে বিভিন্ন এখানে ধরুন গুগলের মধ্যে যে এই ফ্রিল্যান্সিং এর উপরে যে বিভিন্ন ধরুন আপনার যে সাইটগুলো আছে, তো সেই সব বিভিন্ন সাইট থেকে এখানে সে রিলেট করে করছে কি এখানে আমাদের এই 1000 ওয়ার্ডের একটা আর্টিকেল সে এখানে লেখা দিছে। তো এখান থেকে ধরুন যে আপনার অনেক প্লাগরিজম থাকতে পারে, কপিরাইট থাকতে পারে, তো সেই ক্ষেত্রে কি করতে হবে, এটা আমাদের প্লাগরিজম চেক দিতে হবে, যেটার মধ্যে আমাদের কত পার্সেন্ট প্লাগরিজম আছে, কত পার্সেন্ট ইউনিক আছে। আমাদের যেগুলো প্লাগরিজম আছে সেগুলো আমাদের কি করতে হবে, রিলেট করতে হবে। তো রিলেট করে তারপর আমাদের প্লাগরিজম আবার চেক দিতে হবে। আমি বিষয়টা দেখাচ্ছি কিরকম, যেমন এখান থেকে আমাদের আর্টিকেলের এই যে এখানে টাইটেল দেওয়া আছে, এখান থেকে আমি কি করব, প্রথম আর্টিকেলটা আমি পুরোটা এখান থেকে সিলেক্ট করে আমি কপি করলাম। বাস এখান থেকে ধরেন আমি যে কপি করলাম, আমি সিলেক্ট করে মাউস নারমানে ক্লিক করে বা কন্ট্রোল সি তে কপি করার পরে আমি চলে আসবো এখানে গুগলে। তো গুগল আসার পরে এখন ধর আমি এখান থেকে প্লাগরিজম চেকার আমি এখানে এটা লেখার পরে প্লাগরিজম চেক করার কিন্তু এখানে ধরেন যে বিভিন্ন টুল দেওয়া আছে, তো আপনি বিভিন্ন টুল দিয়ে করতে পারেন। তো আমি করার জন্য যে ডুবলি চেকার আমি এটা ব্যবহার করবো, প্রথম যেটা আছে 100% ফ্রি এবং অ্যাকুরেট, আমি এই ডুবলি চেকার এই লিঙ্কটা ক্লিক করলাম। করার পরে এখন যদি মনে করেন আমি এই যে এখানে দেওয়া আছে প্লিজ এন্টার ইউর টেক্সট, এখানে আমি যদি টাইপ করে দিতে পারি, আমার টাইপ যদি করবো আমি কপি করে আছে পেস্ট করে দিলাম। বাস আমি এখানে আমার এইটা আমি এখানে আর্টিকেলটা পেস্ট করার পরে এখন আমি নিজ দিকে আসবো। তো নিজ দিকে আসার পরে আই এম নট এ রোবট এটা আমি সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এখন আমাকে চেক প্লাগরিজম এখানে ক্লিক করবো। বাস ক্লিক করার পরে এখন আমি এখানে কি দেখাচ্ছে, প্রসেসিং চলতেছে। তবে এখানে আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে আপনার এখানে এই যে আর্টিকেলটা যদি আপনার 1000 ওয়ার্ডের বেশি হয়, 1000 ওয়ার্ডের বেশি হলে কিন্তু সে এখানে কিন্তু প্রসেসিংটা করবে না। কেন করবে না, আপনার 1000 ওয়ার্ড পর্যন্ত করতে পারে, 1000 ওয়ার্ডের বেশি হলে তখন আপনি কি করবেন 1000 ওয়ার্ড পর্যন্ত করবেন। আপনার বাকি যে অতিরিক্ত যেগুলো থাকবে সেগুলো আপনার আবার সেকেন্ড টাইম দিয়ে এখানে কি করতে হবে, আপনাকে প্লাগরিজম চেক করতে হবে। মানে একসাথে 1000 ওয়ার্ডের বেশি হবে না, 1000 ওয়ার্ডের বেশিগুলো আপনার আবার এখানে কি করবেন সেকেন্ড টাইম, যে আপনার 1000 ওয়ার্ডের বাকিগুলো থাকবে ওগুলো দিয়ে আপনি প্লাগরিজম চেক করবেন, মানে দুইবারে করতে হবে আর কি। তা যে তোমার এখানে 1000 ওয়ার্ডের ভিতরে আছে এই কারণে একবারে প্রসেসিং হচ্ছে। তাই দেখেন দেখাচ্ছে কত পার্সেন্ট প্লাগরিজম ইউনিক দেখাচ্ছে কিন্তু এখানে। তাহলে আমাদের 100% নোট কিন্তু এখানে হইলে আমরা দেখতে পারবো। কিন্তু এটা হইতে আমরা যখন অন্য একটা বিষয় দেখি কি, যে আপনার এখান থেকে যে যেগুলো প্লাগরিজম দেখাবে তো সেগুলো আমাদের কি করতে হবে, রিরাইট করতে হবে। আর রিরাইট করার জন্য আমরা যদি আবার এখানে আসি, আসার পরে এখানে কি দেখলাম আমরা রিরাইট আর্টিকেল, আমরা যদি এটা লেখা টাইপ এখানে এন্টার করি, করার পর মানে যে স্মল এসইও টুলস আরো কিন্তু রিরাইট আর্টিকেল টুল দেওয়া আছে। তার মধ্যে সবচেয়ে বেস্ট কোনটা, যে প্রথম যেটা আছে স্মল এসইও টুলস, এটা আমাদের একটা ভালো টুল। আমরা এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পরে কিন্তু আমরা চাইলে এখান থেকে আমাদের আর্টিকেলটা আমরা রিরাইট করে নিতে পারি।
তো এখান থেকে ধরুন আপনি যখন এখান থেকে এই করবেন, এই যে এখান থেকে আর্টিকেলটা আপনি করবেন, এখানে যে আর্টিকেলটা থাকে প্রায় 80% কিন্তু আপনার অ্যাকুরেটই থাকে বা 75%, আর তো 20% বা 25% আপনার প্লাগিজম থাকে যে এখান থেকে যে এখানে। কিন্তু সেই ক্ষেত্রে মনে করেন আপনার এখান থেকে যে আপনি এটা কপি করার পর শুরুতে চাইলে আপনি কিন্তু রিড করে নিতে পারেন, অথবা আপনি প্লাগিজম চেক করার পরে আপনি কত পার্সেন্ট প্লাগিজম আছে তো সেইটা আপনি সেই প্লাগিজম গুলো আপনি ইচ্ছা করে রিড করতে পারেন, চাইলে পুরোটাই করে নিতে পারেন, অথবা আপনি যেগুলো প্লাগিজম দেখাবে সেগুলো আপনি কপি করে আপনি এই যে এখানে নিয়ে এসে কিন্তু আপনি এখানে রিড করে নিতে পারেন। বাকিগুলো রিড করার পরে আপনি যখন 100% ইউনিক পাবেন, ইউনিক পাওয়ার পরে সেই আর্টিকেলটা আপনি কি করবেন, আপনার ক্লায়েন্টের বা আপনার ওয়েবসাইটে আপনি সেটা ব্যবহার করবেন। এরা কিন্তু করবেন না, করলে কিন্তু আপনার বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে সেটার জন্য আপনার গুগল মানে পানিশমেন্ট দিতে পারে, মানে গুগল মাইন্ড করতে পারে, কারণ যেহেতু আপনার সঠিক আর্টিকেল এটা কোনোদিন র্যাঙ্ক করবে না। বা 100% ইউনিক থাকার পরে তখন আপনি এটা আপনার বা ক্লায়েন্টের ওয়েবসাইট আপনি সেটাকে অন পেজ এসইও করে পাবলিশ করবেন। বাস্তবে আমাদের এখানে তখন 63% ইউনিক চলে আসছে, দেখেন 8% প্লাগিজম আমরা দেখতে পেতেছি, 78% প্রসেসিং হয়ে গেল, তাহলে আমাদের 100% পরে আমরা দেখি কিরকম দেখায়। তো এখন ধরুন আমাদেরকে এটা আসলে আমরা ক্লোজ করে দিব। তো আর্টিকেল এখানে রিড করার জন্য এই যে এখানে আপনার পেস্ট আর্টিকেল আপনি যেটা রিড করবেন এখান থেকে ধরেন আপনি দেওয়ার পরে তারপরে এই যে এখান থেকে রিড আর্টিকেল দিতে পারেন। তো আমি একটু দেখাচ্ছি রিডটা কিরকম। আমি এই যে এটা কপি করা পেস্ট করে দিলাম, পেস্ট করার পরে এখান থেকে আপনার নিচে আসবেন, আসার পরে রিড আর্টিকেল দিলে এই আর্টিকেলটা এই যে প্রসেসিং এ রিড হবে, যে প্রসেসিং হচ্ছে আর্টিকেলটা দেওয়ার পর এখান থেকে আপনি রিড করে নিতে পারেন। তো এই বিষয়গুলো ধরেন একটু আমাদের জানতে হবে, এখানে কোন কোন জায়গায় রিড করছে এখানে দেখাচ্ছে, এখানে কোন কোন জায়গার মধ্যে রিড করছে। এখানে ধরেন স্মল এসইও সে কিন্তু আপনার দেখাচ্ছে এই জায়গাগুলো রিড করছে, এই যে এখানে রিড করছে। তো রিড করার পরে এখন এই রিড কিন্তু আর্টিকেলটা আপনি ধরেন ইচ্ছাগুলো নিয়ে ব্যবহার করতে পারেন। রিড করার পরে এখন ধরেন আমাদের এখান থেকে এটা কি করতে হবে, এখান থেকে ধরেন আমরা এটাকে আমরা এখান থেকে কপি করব, এটা কপি করে নিয়ে তারপর আমরা এটা প্লাগইন চেক করতে পারি। মানে আপনি এটা যখন এখান থেকে আপনি এটা তৈরি করলেন জিবিটি থেকে, তখন এটাকে কপি করে আমরা চাইলে সরাসরি কিন্তু এখান থেকে স্মল এসইও টুলসে আমরা রিড করে নিতে পারি। তো রিড করার পরে তারপরে ধরেন ইচ্ছাগুলো আমরা এখান থেকে কপি করে নিয়ে আমরা প্লাগইন চেক করতে পারি। অথবা ধরুন এই যে এখানে কিন্তু আমার ধরেন 92% কিন্তু এটা অলরেডি ইউনিক চলে আসছে, যেটা আমি কপি করে সরাসরি নিলাম। তখন বাকি 8% শুধু প্লাগইন দেখাইতেছে। তো 8% আমার কোন কোন জায়গায় প্লাগইন আছে সেটা আমি দেখার জন্য এই যে নিচে আসলে দেখাচ্ছে, যে নিচে আসলে দেখাচ্ছে যে কোন কোন জায়গায় প্লাগইন আছে, এই যে এখানে আছে, আবার নিচে আসে আমি দেখা যেখানে যে কালার করে দেখাচ্ছে কোন কোন জায়গায় আছে, এই যে এখানে আছে। তো যেখানে যেখানে আছে সেই জায়গাগুলো আপনি কি করতে পারেন, আপনি এইভাবে সিলেক্ট করে এই যে এখানে এটা সিলেক্ট করে আপনি এই যে সিলেক্ট করে কপি করবেন, কপি করে আসে এখান থেকে আপনি কি করতে পারেন যে এখানে রিড করতে পারেন, বা আপনি পুরোটাই ধরেন এখান থেকে কপি করার পর রিড করে তারপরে আপনি ইচ্ছা করে প্লাগইন চেক করতে পারেন, বা সেটা আপনার সুবিধা মতো করতে পারেন। তাহলে যেহেতু আমার মাত্র এখানে কত পার্সেন্ট 8% দেখাচ্ছে, তাহলে আমি এখানে যেখানে প্লাগইন দেখাচ্ছে সেগুলো আমি কপি করে নিয়ে এসে এখান থেকে এটা আমি রিড করে নিচ্ছি। রিড করার জন্য আগে যেটা ছিল এটা আমি ডিলিট করে দিলাম। তো এখান থেকে আমি এটা পেস্ট করলাম, এটুকু কপি করে পেস্ট করার পরে তারপর আমরা এখান থেকে নিচ দিকে আসবো, আসার পরে যে রিড আর্টিকেলে ক্লিক করে আমরা এখান থেকে রিড দেখাবে। তো রিড হওয়ার পরে সেটা আবার আমরা এখান থেকে কপি করে নিয়ে কি করবো, এই যে যেখানে আমাদের এই যে প্লাগইন জমা ছিল সেখানে আমরা পেস্ট করে বা সেখানে আবার নিয়ে মানে যেখানে যেখানে সমস্যা সেগুলো সবগুলো আমরা এখান থেকে নিয়ে কি করবো, আমরা রিড করবো। রিড করার পরে তারপরে এবার টোটাল আর্টিকেলটা আবার এখানে আমরা দিয়ে কি করবো, আবার প্লাগইন চেক করবো। আমরা এইভাবে করতে পারি, বা টোটাল আর্টিকেলটা আমরা এখান থেকে বলছি যে আমি তো অলরেডি দেখাইছি যে এখানে নিয়ে এসে আপনি এখান থেকে রিড করে নেন, তারপর আপনি সেগুলো প্লাগইন চেক করতে পারেন। বাস এইভাবে প্লাগইন চেক করে আপনি 100% ইউনিক করে সেই আর্টিকেলটা ব্যবহার করবেন। তো এইটা সেই বিষয়টা আপনি এটা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে রিড করতে হয় আর কিভাবে প্লাগইন চেক করতে হয়। বাস এটা এখান থেকে প্লাগইন চেক করে আপনার এখান থেকে 100% ইউনিক করে তারপর সেই আর্টিকেলটা বসে কি করবো, আমরা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে বা আমাদের নিজের সাইটে আমরা সেটা অন পেজ এসইও করে আমরা পাবলিশ করবো, মানে সেটা আমরা আর্টিকেলটা ব্যবহার করবো। বাস তাহলে আমরা এই দুইটা বিষয় জানলাম। তো এখানে এই বিষয়গুলো কিন্তু অলরেডি আমার এই যে এখানে যে ক্লাস 66 পার্ট 3 তে কিন্তু এই বিষয়গুলো আলোচনা করা আছে, এই আর্টিকেল রিড তারপরে প্লাগইন চেক করার বিষয়। তো আর্টিকেল তৈরি করে সেগুলো কিন্তু এই ভিডিওতে দেখানো আছে। তারপরে আমি এখানে দেখাই দিলাম যেহেতু আমি অন্য একটা প্লাগইনস বা টুলসের মাধ্যমে আমি এখান থেকে আজকের কাজটা করতেছি। তো এখান থেকে ধরুন আর্টিকেল ধরুন আপনি এইভাবে লেখার পরে আপনার রিড করার পরে প্লাগইন চেক করার পরে, তো সেই ক্ষেত্রে আমাকে এখন ক্লায়েন্টের ওয়েবসাইটের মধ্যে সেটাকে আমাকে দিয়ে আমাকে কি করতে হবে, অন পেজ এসইও করতে হবে। তো এখন ধরুন আমরা মনে করি এখানে আমাদের এই যে একটা আর্টিকেল আমার গুগল এখানে ডক্স এর মধ্যে একটা আর্টিকেল আছে, তো আমি মনে করি এই আর্টিকেলটা আমার কি আছে এখানে 100% ইউনিক আছে। তো আমি মনে করি এই আর্টিকেলটা কি আছে 100% ইউনিক আছে, তো এইটা আমি এখন ব্যবহার করব। তো সেই ক্ষেত্রে এখন এটা ব্যবহার করার জন্য কি করতে হবে, এখন ধরুন আমাদের যে ক্লায়েন্টের ওয়েবসাইটে যাইতে হবে। তো এখন আপনি যদি প্র্যাকটিস পারপাস করতে চান যে আপনি এখানে আর্টিকেল আপনি এখান থেকে কিভাবে অন পেজ এসইও করতে শিখতে চান, তো সেই ক্ষেত্রে আপনি যদি ডোমেন হোস্টিং থাকে তাহলে আপনার সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইটে ঢুকে প্র্যাকটিস করতে পারেন। আর যদি আপনার ডোমেন হোস্টিং পারচেজ না থাকে তা সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি একটা যে আপনি ফ্রিতে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন। আর সেটা তৈরি করার জন্য আপনাকে গুগলে এসে আপনি সার্চ দেন যে প্যানথিয়ন, তো প্যানথিয়ন আপনি এটা লেখা যদি সার্চ দেন,
সার্চ দিলে এই যে pantheon.io, তো আপনি pantheon.io থেকে এখান থেকে আপনি এই সাইটটা ঢুকে আপনি এখান থেকে কি করতে পারেন, একটা আপনি ফ্রিতে আপনি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন। আপনি কি করার জন্য, প্র্যাকটিস পারপাস আপনি কি করার জন্য আপনার এখান থেকে ওয়ান পেজের সুর আপনার আর্টিকেল এসইও করে অপটিমাইজ করে কিভাবে আপনাকে সেটা পাবলিশ করতে হবে, আপনি এখান থেকে একটা মানে ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে পারেন ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। আর সেটা কিভাবে আমি একটু দেখাচ্ছি। তো এটা কিন্তু অলরেডি আমার এই যে পার্ট 3 ভিডিওতে বিষয়টা দেখানো আছে, তারপর আমরা দেখা দিচ্ছি একটু। তো এখান থেকে যে আমরা লিখে ক্লিক করবেন, বাস করার পর এখান থেকে ধরেন আপনার কি করতে হবে, আপনি যদি প্রথমবার যান তাহলে আপনাকে এই যে এখানে যাইতে হবে, মানে এখান থেকে আপনার যাওয়ার পরে আপনাকে যদি মানে অ্যাকাউন্ট না করা থাকে তাহলে আপনাকে অ্যাকাউন্ট করে নিয়ে পরে ঢুকতে হবে। তার আমার তো অলরেডি এখানে অ্যাকাউন্ট করা আছে, তাই আমি এখানে ক্লিক করি। বাস এখানে ক্লিক করার পরে অ্যাকাউন্ট করা থাকবে তাহলে আপনি যে ইমেল দেওয়া করছে সরাসরি ইমেল দিয়ে লগ ইন করতে পারেন, বা আপনার এই ব্রাউজারে যে গুগল অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে করতে পারেন। আর আপনার যদি অ্যাকাউন্ট করা না থাকে, আপনি প্রথমবার ঢুকেন তাহলে আপনার এই যে ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্ট, এই যে লেখা আছে উপরে প্যান্থন অ্যাকাউন্ট, ক্রিয়েট এ ফ্রি একটা অ্যাকাউন্ট তৈরি করে তারপর আপনাকে এখান থেকে আপনি লগ ইন করতে হবে। যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে তাহলে আমি এই যে কানেক্ট উইথ গুগল দিয়ে আমি কানেক্ট করতেছি। এখন আপনার কোন জিমেল দিয়ে দেখা দেবেন সেটা সিলেক্ট করে দিবেন। এখন লোডিং হচ্ছে। বাস লোডিং হওয়ার পরে এখন আমাদের কাছে ধরুন এই যে এরকম ইন্টারফেস চলে আসছে। এখানে কি আসছে, এই যে এখানে পার্সোনাল ওয়ার্ডপ্রেসের মধ্যে লেখা আছে সাইট 1। তাহলে সাইট 1 কেন লেখা আছে, যেহেতু আমার বলছি এখানে অলরেডি আমার একটা আমি কি করছিলাম, এখানে একটা আমি ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট তৈরি করছিলাম আগে। আমি তৈরি করছিলাম বলে ওয়ান সাইট, এখানে যে আপনার স্যান্ডবক্স সাইট ইউজ 1 of 2 এগুলো দেখানো আছে। অ্যাকাউন্টটা আর কি সিলভার, এগুলো দেখানো আছে। আমার একটা সাইট আছে বলছে, তো তাহলে আমি এই সাইটটা এখানে মাইগ্রেট করতে পারি এক্সিস্টিং সাইটটাকে, তো এটা আমি করবো না। তো এখন ধরুন আপনার যদি করা না থাকে তাহলে আপনার এগুলো দেখাবে না, আপনার এখানে ব্ল্যাঙ্ক দেখাবে। তখন আপনি করার জন্য এই যে এখান থেকে করতে পারেন, বা আপনার সাইট করা থাকলে আপনি একাধিক সাইট তৈরি করার জন্য আপনি প্যান্থিয়ন থেকে তাহলে আপনার এই যে ক্রিয়েট নিউ সাইট আপনি এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি লগ ইন করে ঢোকার পরে এই অবস্থায় আসবেন। আসার পরে ধরেন আপনি এখান থেকে ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করলে এই যে আপনি সাইট তৈরি করবেন, সেই ক্ষেত্রে আপনি বিভিন্নভাবে করতে পারেন, দ্রুপদ থেকে করবেন, ওয়ার্ডপ্রেস থেকে করবেন। তাহলে যেহেতু ওয়ার্ডপ্রেস থেকে করবো তাহলে এই ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করবেন। বাস ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পরে এখানে ধরুন লোডিং করছে ড্যাশবোর্ড। বাস হওয়ার পরে আপনার এখানে কি করতে হবে, নেম ইউর আপনার প্যান্থিয়ন যে সাইটটা সেটা নাম দিতে হবে। এখানে আমি ধরুন দিলাম কি টেস্ট, আমি ধরুন যে টেস্ট জসিম জাস্ট একটা কিছু দিলাম। বাস এখানে দেওয়ার পরে আপনি এখানে প্যান্থিয়ন আপনার সাইটের নামটা দিবেন, দেওয়ার পরে ইউনাইটেড স্টেটস যা আছে এখানে তাই থাকবে। থাকার পরে এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করি। ব্যাস এখানে কন্টিনিউতে ক্লিক করার পর লোডিং হচ্ছে। ব্যাস এখন আমাদের ডেপ্লয়ে সিএমএসএসটা আমাদের ডিপ্লয় হচ্ছে, সময় নিচ্ছে, আমরা একটু ওয়েট করতে হবে। ব্যাস এখন আমাদের এতটুকু হয়ে গেল, আর একটু সময় নেবে, আর একটু আমরা ওয়েট করলে আমাদের সিএমএসটা ডিপ্লয় হয়ে যাচ্ছে। বাস আমাদের এখানে সিএমএসটা মানে ওয়ার্ডপ্রেসটা আমাদের এখানে 100% ডিপ্লয় হয়ে গেল। তারপরে যে কমপ্লিট লেখা আছে, তারপরে ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড আমরা এখানে ক্লিক করব। বাস এখন আমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসছে। আসার পরে এখানে আপনারা এই যে এখান থেকে এই যে ডেভ সিলেক্ট থাকা অবস্থায় এই যে ভিজিট ডেভেলপমেন্ট সাইট আমরা এখানে ক্লিক করব। বাস তারপরে এরকম আসলে আমরা কন্টিনিউতে ক্লিক করব। তারপরে এই যে ইংলিশ মানে এখন আমাদের ইনস্টল করতে হবে ওয়ার্ডপ্রেসটা, ইনস্টল করার জন্য ল্যাঙ্গুয়েজ যেটা আছে এটা সিলেক্ট করা সেটা থাকবে, আমরা কন্টিনিউতে ক্লিক করব। বাস তারপর এখানে সাইডের টাইটেল দিতে হবে আমাদের, তো সাইডের টাইটেলটা আমরা দিচ্ছি। তাহলে এখানে দিলাম দিস ইজ মাই ফার্স্ট ব্লগ, আমরা টাইটেল দেওয়ার দরকার, আমি এটা জাস্ট দিলাম। তারপরে ইউজার নামটা দিচ্ছি, ইউজার নামটা আমি এখানে দিলাম, ইউজার নাম দিলাম। তারপরে এখানে আমি ধর পাসওয়ার্ডটা দিচ্ছি, পাসওয়ার্ডটা আমি এখানে হাইড করে রাখি। আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিলাম, আপনারা অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দেবেন। পাস দেওয়ার পরে এখন আমরা এখান থেকে ইউর ইমেল, আমাদের ইমেলটা আমরা দেখাই দিচ্ছি। বাস তারপর এখানে আপনার সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এটা আপনার এখানে এরকম এই থাকবে, ব্ল্যাঙ্ক থাকবে, টিক মার্ক দিবেন না। যখন আপনার সাইটটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি টিক মার্ক দেবেন। যেহেতু আমরা এখানে মাত্র ইনস্টল করতেছি, সাইটটা আমরা তৈরি করতেছি মাত্র, তাইলে এখান থেকে এটা আমাদের ব্ল্যাঙ্ক থাকবে। বাস এইভাবে দেখানোর পর লাস্টে আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। বাস এখন আমাদের সেভ করবো কেন, মানে আবার সেভ করবো না। বাস এখন আমাদের এখান থেকে লগইনে ক্লিক করতে হবে। লগইনে ক্লিক করার পর এখন আমাদের ইউজার নেম অর ইমেল দিতে হবে। তাহলে এখন
কি করতে হবে, এখন ধরুন আপনার যখন ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য কাজ করবেন তখন ক্লায়েন্টের ওয়েবসাইটের মধ্যে আপনাকে ক্লায়েন্টের যে ইউজার নেম পাসওয়ার্ড আপনি নিয়ে নেবেন ঢোকার জন্য। যেহেতু এখন আমরা আমাদের এখান থেকে সাইটে ঢুকবো, তাহলে এখন আমরা আমাদের সাইটের এখানে ওয়েবসাইটে আমরা কি করলাম, ইউজার নেমটা দিচ্ছি, তারপর পাসওয়ার্ডটা দিয়ে তারপর আমরা লগ ইনে ক্লিক করি। বাস আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম। আসার পরে এখন ধরুন এখান থেকে আমাদের কি করতে হবে, কাজটা করার জন্য আমরা এখান থেকে এটা ড্যাশবোর্ডটা প্রথমে আমরা চাইলে ক্লিন করে নিতে পারি। বাস এই যে এখান থেকে আপনি এটা ক্লিন করে নেবেন ড্যাশবোর্ডটা। বাস ক্লিন করে নিলাম। নেওয়ার পরে এখন ধরুন আমরা এখান থেকে কি করব, যে আমরা অ্যাপিয়ারেন্সের থিম, এখান থেকে ধরুন আমরা অ্যাড থিমে গিয়ে এখান থেকে আমরা একটা থিম ইনস্টল করে নেব। বাস এখন থিমটার নাম কি, ধরুন আমি এক্সট্রা, এই থিমটা ধরুন এখান থেকে সার্চ দিয়ে এই যে এক্সট্রা থিমটা আমরা ইনস্টল করে নিচ্ছি। বাস তারপর অ্যাক্টিভেটে দিয়ে আমরা অ্যাক্টিভ করে নিলাম। অ্যাক্টিভ করার পরে এখন আমাদের হয়ে গেল। এখন আমরা এই যে এখান থেকে ভিজিট সাইটে যাই, আমরা ভিজিট সাইটে গিয়ে দেখতে পারবো এখান থেকে ধরুন কিরকম দেখা যাচ্ছে আমাদের সাইটটাকে। এখন যেরকম দেখা যাচ্ছে আমাদের থিমটা ইনস্টল করার পরে, তারপর এখান থেকে ধরুন আমরা থিম ইনস্টল করার পরে এখন আমাদের এখান থেকে ধরুন এই যে এক্সট্রা, এই যে উপরের যে এটা আছে এক্সট্রা, এটা চলে আসছে এখানে। আসার পর আমরা ড্যাশবোর্ডে যাব। বাস ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখন ধরুন আমাদের এখান থেকে এই যে স্টার টেমপ্লেট আমরা এখানে ক্লিক করব। করার পর ইনস্টল এন্ড অ্যাক্টিভ আমরা এখানে ক্লিক করি। আমাদের টেমপ্লেটটা অ্যাক্টিভ হয়ে গেল। এই কাজগুলা কিন্তু আপনাদের একটু করে নিতে হবে। এখান থেকে ধরুন আমি একটু করে নিচ্ছি। একটু সময় নিচ্ছে, বাসে চলে আসতেছে স্টার্টার টেমপ্লেট। বাস এখানে এই অবস্থা আসার পর আমরা কি করব, আমরা এখান থেকে যে এই যে এখানে আমরা ক্লিক করব। পরে ক্লিক করার পরে যে এলিমিনেটর আমি দেখাই দিব। এলিমিনেটর দেখাই দেওয়ার পরে এখন আমার কাছে এরকম এটা চলে আসছে। তাহলে আমি এখানে কোনটা নিব, আমি নিব এখানে অর্গানিক স্টোর। আমি এটা লেখা সার্চ দিলাম। আমি এখানে ওয়েবসাইট বিল্ড করার জন্য কোন টাইপের আমি এটা নিব, টেমপ্লেটটা নিব। আমি এখান থেকে কোনটা নিব সেটা যেটা নিব সেটা সিলেক্ট করে দিবেন। তাহলে আমি ধরুন এখানে এটা সিলেক্ট করলাম। বাস এই যে এখানে অর্গানিক স্টোর সিলেক্ট করে দিলাম। করার পর এখান থেকে চাইলে আপনি এটা কাস্টমাইজ করে নিতে পারেন। সাইডের লোগো, এটার আপনি যে ফন্ট কিরকম থাকবে, এই যেগুলো কালার কি থাকবে, আপনি চাইলে এখান থেকে একটু কাস্টমাইজ করে নিতে পারেন। এখানে আপনার যে এই যে ই কমার্স ডেমো সাইটটা কিরকম দেখাবে করতে পারেন। এখানে আমি করবো না, আমি কন্টিনিউতে ক্লিক করি। বাস তারপর এখানে যে অবস্থা আছে এগুলো থাকবে। থাকার পর আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। তারপর এখান থেকে আপনার এই অপশনগুলো একটু লেখা দিবেন। ইউর ফার্স্ট নেম আমি লেখা দিলাম হামিদ, আমি লেখা দিলাম। তারপরে ইমেল এটা দেখা দিবেন। আই এম এ বিগিনার না ইন্টারমিডিয়েট, আপনার বিগিনার দেখা দিলাম। তারপরে আপনি ক্লায়েন্টের জন্য নিজের জন্য করতেছেন, তাহলে আমি দেখা দিলাম মাই ক্লায়েন্ট। তারপর এখানে টিক মার্ক যা আছে তাই থাকবে। আই আন্ডারস্ট্যান্ড, লেটস গো, আমি এটা টিক মার্ক দিয়ে সাবমিট এন্ড বিল মাই ওয়েবসাইট এটা দিয়ে দেব। এখান থেকে আমার ওয়েবসাইট বিল্ড আমার এখানে 13% হয়ে গেল। তারপর এখানে আমাদের সেটিং আপ, কাস্টমাইজ সেটিং এন্ড দ্য সাইট সেটিং বা 3 নম্বর আমাদের এখানে সেটআপ অপশন আমরা আছে 55% হয়ে গেল। এখানে বিল করতেছে ফাইনালাইজিং লাস্ট ফিউ সেটিং। বাস আমাদের লাস্ট সেটিং এ চলে আসছে, 90% হয়ে গেল। ফাইনাল ফিনিশিং। বাস কনগ্রাচুলেশন জানাইছে, মানে আমাদের 100% আমাদের ওয়েবসাইটটা বিল্ড হয়ে গেল। হওয়ার পরে এখন আমরা এই যে ভিউ ইউর সাইট, আমাদের সাইটটা আমরা দেখার জন্য এই যে আমরা এখান থেকে কি করে এটা ক্লিক করি। বাস আমাদের সাইটটা এখন এই যে ভিউ হবে এখানে। বাস এখন আমাদের সাইটটা এখানে ওপেন হয়ে যাবে, লোডিং হচ্ছে। এই দেখেন সাইটটা চলে আসছে। তো এখন কিন্তু আমরা একটা ফ্রিতে একটা কি করলাম, একটা ইমো আপনার এই আমাদের ডেমো একটা ই কমার্স সাইট আমরা তৈরি করে নিলাম। তাহলে আমরা এই যে pantheon.io আমাদের এই যে এই সাইটের মাধ্যমে কি করছি, এখন pantheon.io আমরা এখানে যে কি করলাম, এখান থেকে আমরা একটা ফ্রিতে আমরা কি করলাম যে আমাদের প্র্যাকটিস পারপাস মানে শেখার জন্য আমরা ফ্রিতে একটা ওয়ার্ডপ্রেসের সাইট আমরা তৈরি করে নিলাম, একটা ই কমার্স ডেমো সাইট তৈরি করে নিলাম। এভাবে কিন্তু আপনি করে নিতে পারেন। বাস আমি এটা করার পরে এখন ধরুন আমরা এখান থেকে আমরা এই যে ভিজিট ড্যাশবোর্ডে চলে আসি। বাস ড্যাশবোর্ডে আসলাম। বাস আসার পরে ধরুন এখান থেকে আমাদের ধরুন যে এটা হয়ে গেল। হওয়ার পরে এখন আমাদের কি করতে হবে, যে এই যে এখান থেকে আমরা বলছি যে আমাদের এই যে ইওস্টেসিউ প্লাগইনটার ব্যবহার মাধ্যমে আমরা এখানে কি করব, অন পেজ এসইও কাজটা করব, অন পেজ অটোমেশন করব। তো সেই ক্ষেত্রে এখন করার জন্য আমাদের কি করতে হবে, এখানে আমাদের যে এই প্লাগইনস
আমাদের ইনস্টল করতে হবে। এই প্লাগইনস এর বিষয়টা কি, যেমন আমরা যে অ্যান্ড্রয়েড ফোনে বা আমরা আমাদের ফোনে যে কি থাকে যে আপনার বিভিন্ন আমাদের অ্যাপস আমরা করার জন্য ডাউনলোড ইনস্টল করার জন্য কোথায় যাই, আমরা গুগল প্লে স্টোরে যাই। তো সেরকম আমাদের এখান থেকে কোনো টুলস বা আমরা কোনো যে এখানে এই প্লাগইনস আমরা ইনস্টল করার জন্য কোথায় যেতে হয়, আমাদের এই যে প্লাগইনস। তো এই প্লাগইনসটা আমরা কিসের মতো বলতে পারি, যে ওই যে গুগল প্লে স্টোরে যেমন এখন সবগুলো অ্যাপস থাকে, সব ধরনের অ্যাপস থাকে গুগল প্লে স্টোরে, সেম ভাবে আমাদের এই ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের মধ্যে থেকে আমাদের কোনো যে টুলস নিয়ে কাজ করার জন্য সেখানে আমাদের কোথায় যেতে হয়, এই প্লাগইনস থেকে আমরা যে কোনো টুলস নিয়ে কাজ করতে পারি আমাদের ওয়ার্ডপ্রেসের জন্য। ওই প্লে স্টোরের মতো এই প্লাগইনসটা কাজ করে। তাহলে আমরা এখানে প্লাগইনস আমাদের ইনস্টল করতে হবে। তাহলে আমাদের করার জন্য আমরা এই যে এখান থেকে প্লাগইনস এর পর আমরা অ্যাড প্লাগইনে যাব, বা যাওয়ার পরে এখন তো আমাদের প্লাগইনসটা আমরা এই যে এখানে সার্চ প্লাগইনে গিয়ে সার্চ দিব। তাহলে আমাদের প্লাগইনসটার নাম আমরা কি বলছি, ইয়োস্ট এসইও। তো ইয়োস্ট এসইও এই প্লাগইনটা আমরা এখানে টাইপ করতে হবে। তো আমরা ওদের লিখে এখানে ইয়োস্ট এসইও, ইয়োস্ট এসইও, বাস এটা লিখে আমরা সার্চ দিলাম। এখানে বানানটা আমাদের নিশ্চয়ই ভুল হয়েছে, তাহলে আমাদের ওয়াইওএসটি এসটি ইয়োস্ট এসইও, এই যে ইয়োস্ট এসইও আমাদের এই প্লাগইনসটা চলে আসছে। আসার পরে ধরুন এখান থেকে আমাদের যে এই যে এখানে আমরা ইনস্টলে ক্লিক করতে হবে, তার আগে দেখেন এখানে বাই ইয়োস্ট, তো বাই ইয়োস্ট দ্বারা আমাদের ইয়োস্ট এসইওটা তৈরি হয়েছে। তো এখান থেকে আপনি একটু পরে দেখে নিতে পারেন এখানে মোর ডিটেইলসে গিয়ে। তো আমি এখানে পড়বো না, আমি ইনস্টল নাও ক্লিক করি। তারপরে এখন আমরা এখান থেকে অ্যাক্টিভে ক্লিক করে এই প্লাগইনসটা আমরা অ্যাক্টিভ করতেছি। বাস এই প্লাগইনসটা আমরা অ্যাক্টিভ করলাম। এখান থেকে অ্যাক্টিভ করার পরে ইউ আর অলমোস্ট ডান, কানেক্ট ইউর স্টেপ অ্যাকাউন্ট টু স্টার্ট অ্যাকসেপ্টিং পেমেন্ট। তো এগুলো আমাদের কিছু করার প্রয়োজন নেই, এখানে এগুলো যাবে বাস এইভাবে থাকবে, এগুলো আমাদের কোনো কিছু এখানে হাত দেওয়ার প্রয়োজন নেই। তো এখান থেকে এই ব্যবস্থা আসার পরে ধরুন আমরা এখান থেকে এটা ক্লোজ করে দিলাম, এটা আমরা ক্লোজ করে দিলাম। তো এগুলো আমাদের যে অবস্থা সেই অবস্থা হবে। তাহলে আমাদের সাকসেসফুলি ইনস্টল ইনস্টল হয়ে গেল। পাস হওয়ার পরে ধরুন এখন আমরা এখান থেকে আমরা এই যে নিচে দেবেন ইয়োস্ট এসইও, এখানে লেখা চলে আসছে। আসার পরে এখানে ইয়োস্ট এসইওর বিভিন্ন অপশন দেওয়া আছে। তো এখান থেকে ধরুন আমরা আসি এই যে এখানে প্রথমে আছে জেনারেল, আমরা যদি জেনারেলে যাই বা জেনারেলে গেলে এখানে কিন্তু আপনি ইয়োস্ট এসইও জেনারেল থেকে এই জেনারেল আপনার এখান থেকে বিষয়গুলো কি আছে। তো এখান থেকে ড্যাশবোর্ডের এখানে যে বিষয়গুলো দেখাচ্ছে, তারপর আপনার এখান থেকে এই যে অল্টার সেন্টার এগুলো আপনার যেটা পুরো দেখে নেবেন, এখানে কোনো বিশেষ কাজ নাই, জেনারেল থেকে দেখতে পারেন। তারপর ধরুন আমরা যদি এখানে সেটিং এ আসি, সেটিং এ গিয়ে এখানে আমরা কি করতে পারি, ইয়োস্ট এসইওর মধ্যে আমরা এখানে সেটিং এর বিষয়গুলো করতে পারি। আমি একটু বিষয়গুলো বলে দিচ্ছি এখানে কোন বিষয়গুলো। তো এখান থেকে ধরুন আমাদের এই যে সাইডের যে ফিচারগুলো এখানে কিতে আছে, আমাদের বিভিন্ন ফিচারগুলো আমাদের এই সাইডের বিভিন্ন ফিচারগুলো এখানে ধরেন যে কি ডিফল্ট হবে, এখানে আমাদের ইনেবল করা আছে। যেমন ইনসাইট, তারপর আপনারা আসলে এই যে এখান থেকে এই যে কনসিকুয়েন্ট কন্টেন্ট, তারপর এই যে বিষয় আছে টেক্সট লিংক এগুলো ইনেবল ডিফল্ট হবে করা থাকে। তারপরে এই যে এখানে সোশ্যাল শেয়ারিং এগুলো ইনেবল, আপনার যে প্রয়োজন বোধ কোনটা আপনি ডিসেবল করতে পারেন। এই সেটিং থেকে এগুলো ডিফল্ট সেটিং করা আছে, সাইড ফিচার থেকে এই বিষয়গুলো করা থাকে। তো আপনি যেগুলো আপনার প্রয়োজন না সেগুলো আপনি অফ করতে পারেন। তারপর আপনার এখান থেকে এই যে সাইট বেসিক, সাইট প্রেজেন্টেশন আরো বিভিন্ন বিষয় আছে, এগুলো আপনার প্রয়োজন অনুসারে আপনি করতে পারেন। সেটিং এর পরে এখন আমরা আবার এখানে আসি, আসার পরে তারপর দেওয়া আছে আপনার ইন্টিগ্রেশন টুলস আরো বিষয় দেওয়া আছে। তো এগুলো আপনি এখান থেকে দেখে নেবেন, দেখলে বুঝতে পারবেন। তো এখন ধরুন আমরা এখান থেকে যখন আমরা ইয়োস্ট এসইও আমরা ইনস্টল করলাম, ইনস্টল করে আমরা এখান থেকে অ্যাক্টিভ করলাম, তখন এখান থেকে আমাদের কাজটা কোন জায়গায়, এখন আমরা এখানে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই যে উপরে নিউ আমরা এখানে ক্লিক করব। করার পর আমরা যে পোস্টে ক্লিক করি, বাস পোস্টে ক্লিক করে এখানে কোথায় আমাদের এখন এই পোস্টটা যেটা কোনটা করতে হবে, আমাদের এখান থেকে এই যে আর্টিকেলটা আমাদের এখানে কিন্তু গুগল যে আমাদের এই ডক্সের ভিতরে আর্টিকেলটা আপনার মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে আপনার আর্টিকেলটা কি করতে পারেন, যে আমি দেখাচ্ছি যে আপনার ওই জেমিনি বা আপনার চ্যাট জিপিটি দিয়ে আর্টিকেলটা আপনার তৈরি করার পরে সেটা আপনার প্রায় একদম চেক করে রিড করে তারপর আপনার আর্টিকেলটা ফ্রেশ করে 100% ইউনিক রেখে আপনার ওয়ার্ডে বা গুগল আপনার ডক্সে রেখে দিতে পারেন। তাহলে আমার এখানে 100% বা মনে করে আর্টিকেলটা আমাদের এখানে ইউনিক আছে। তো এইটা এখন আমি কি করব, এই যে এখানে আমি এটা এই যে এখানে এই অবস্থা আসার পর এটা ক্লোজ করে দিলাম। এখন এই আর্টিকেলটা এখানে আমি কি করব, এখানে ধরুন আমি আর্টিকেলটা কপি করে পেস্ট করে এখানে দিব, দেওয়ার পর অন পেজ করে লাস্টে আমি কি করব, আমি পাবলিশ করব এখন এই সাইটের মধ্যে। তো এখন তো আমি প্র্যাকটিস পারপাস দেখাচ্ছি যে এখানে একটা সাইট তৈরি করে ওয়ার্ড পেজে, তার ভিতরে এখানে আমি আর্টিকেল অন পেজ করে পাবলিশ করব। কিন্তু আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের মধ্যে কিভাবে করবেন, সেই ক্ষেত্রে ক্লায়েন্টের ওয়েবসাইটের তো আপনার লিঙ্কটা থাকতে হবে। তো এখন আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু আপনার নিয়ে নেবেন, ওয়েবসাইট লিঙ্কটা নিয়ে নেবেন, বা ক্লায়েন্টের ওয়েবসাইটটা আপনার যদি জানা থাকে তাহলে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে আপনি এখানে টাইপ করতে পারেন। আমরা যখন ওয়েবসাইটটা মনে করি যে josimonline.com, এটা আমরা মনে করি যে ক্লায়েন্টের ওয়েবসাইট। তো এটা আপনার যে ক্লায়েন্টের ওয়েবসাইটটা আপনার সিএমএস থেকে ওয়ার্ডপ্রেস, তাহলে আপনি কিভাবে ঢুকতে হবে, আপনি স্ল্যাশ দিয়ে wp-admin বা শুধু অ্যাডমিন লিখতে পারেন, বা wp-login.php লিখতে পারেন, বাস তিনটার যে কোনো একটা লিখলে হবে। ধরুন আমি wp-admin আমি এটা লিখলাম, লেখার পরে এখন এখান থেকে আপনি এন্টার প্রেস করবেন। বাস এন্টার প্রেস করার পরে এখন ধরুন এই যে আমরা এখান থেকে ক্লায়েন্টের যে ওয়েবসাইটে দেওয়ার পরে স্ল্যাশ দিয়ে wp-admin দিলাম,
তো এটা কেন দিলাম, যেহেতু ক্লায়েন্টের সাইটটা যদি ওয়ার্ডপ্রেসের সাইট হয়, ওয়ার্ডপ্রেস সিএমএস এর হলে আপনার ডাব্লিউপি অ্যাডমিন, কিন্তু আপনার শপিফাই বা অন্য কোনো সিএমএস হলে সেই সিএমএস এর জন্য আপনার যেটা লেখা দরকার সেটা আপনার লেখার পরে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনার সেই সিএমএস এ ঢুকবেন। যেহেতু আমরা মনে করি ক্লায়েন্টের ওয়েবসাইটটা কি এখানে ওয়ার্ডপ্রেসে, তাই আমরা ডাব্লিউপি অ্যাডমিন বা শুদ্ধ অ্যাডমিন বা wp-login.php তিনটার যে কোনো একটা লেখা এই অবস্থা আসলে আমরা কি করব, ক্লায়েন্টের কাছ থেকে যে ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউজার নেম আর পাসওয়ার্ডটা আমরা চাই নেব। তো ক্লায়েন্ট আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিবে, বাস দিলে আমরা এখান থেকে ইউজার নেম পাসওয়ার্ডে লগইন করে তারপর আমরা কি করব, এইভাবে এখানে আমরা এই যে ওয়েবসাইটে যেমন এখানে আসছিলাম, আমরা এখানে আসছিলাম এই যে আমাদের এই তৈরি করা ওয়েবসাইটের মধ্যে, তখন এখানে আমরা যে ইএসটিসি প্লাগইন আমরা ইনস্টল করছি, তখন সেম ভাবে এখানে ধরেন যে কি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে ঢোকার পরে তারপরে আপনি এই ক্লায়েন্টের ওয়েবসাইটের ভিতরে আপনি ধরেন যে কি করবেন, এই ইএসটিসি প্লাগইনটা যদি না থাকে তাহলে আপনি ইনস্টল করে নেবেন। আমি যেভাবে ইনস্টল করলাম, ইনস্টল করার পরে তারপরে এখানে আমি যেভাবে আসছি এই যে আপনার নিউ পোস্টে ক্লিক করে সেম ভাবে আপনি এখানে ঢোকার পরে আপনি নিউ পোস্টে ক্লিক করে ক্লায়েন্টের ওয়েবসাইটের পোস্টে চলে আসবেন। মানে আমি এখানে যেভাবে আসলাম আপনার সেম ভাবে লগ ইন করার পরে তারপরে আমি ইনস্টল পাশাপাশি যেভাবে আসলাম এখানে সেম ভাবে আসবেন। বাস এখান থেকে জাস্ট আমি বলে দিলাম এই বিষয়টা। বাস আসার পরে এখন আমরা এখান থেকে এই যে আর্টিকেলটা আছে এটা চাইলে আমি এখান থেকে টাইটেল তারপরে যে প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমি কিন্তু চাইলে এখান থেকে কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করতে পারি, কপি করে পেস্ট করতে পারি। তাই আমি এইভাবে করবো না, আমি পুরো আর্টিকেলটা কি করবো এখান থেকে আমি সিলেক্ট করে কপি করবো। তাহলে এখান থেকে আমার টাইটেল থেকে শুরু করে আমি পুরো আর্টিকেলটা সিলেক্ট করি, বাস সিলেক্ট করতেছি, সিলেক্ট করে আমি পুরো আর্টিকেলটা আমি কপি করব। পুরো সিলেক্ট করার পরে আমি এখান থেকে কন্ট্রোল-সি দিয়ে কপি করলাম, অথবা মাউসের ডান ক্লিক করে আপনি এই যে কপিতে ক্লিক কপি করতে পারেন। তারপর এখানে এসে আমি এই যে অ্যাড টাইটেল না, আমি যে নিচে আছে টাইপ, এই যে এখানে টাইপ অবলিক চুজ এ ব্লক, আমি এখানে ক্লিক করব। করার পর আমি কন্ট্রোল-ভি দিয়ে করতে পারি, অথবা মাউসের ডান ক্লিক করে এই যে এখানে পেস্ট বা কন্ট্রোল-ভি আপনি যেটা ক্লিক করেন, করার পর আর্টিকেলটা এখানে পেস্ট হয়ে গেল, আর্টিকেলটা এখানে পেস্ট হয়ে গেল। হওয়ার পরে এই যে আমাদের আর্টিকেলটা পুরো আর্টিকেলটা এখানে দেখাচ্ছে, এখানে চলে আসছে। আসার পরে কিন্তু এখন আমাদের কি করতে হবে, এখান থেকে ধরুন এই যে টাইটেল যেটা আছে টাইটেলের আমরা টাইটেলটা এখানে দেখা দিয়ে দিব টাইটেলটা। তাহলে এখন ধরুন আমরা একটু জুমটা ছোট করে নিচ্ছি, আমরা কন্ট্রোল- দিয়ে আমি একটু জুমটা ছোট করে নিলাম। বাস আমরা আবার কন্ট্রোল- দিয়ে আর একটু ছোট হয়ে গেল, বেশ ছোট হয়ে গেছে, আমরা আবার কন্ট্রোল+ দিয়ে একটু জুমটা বড় করে 90% নিয়ে নিলাম। এখন এই যে টাইটেলটা আছে টাইটেলটা আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা এখান থেকে কন্ট্রোল-X দিয়ে আমরা কাট করলাম। কাট করার পরে এই যে উপরে যে অ্যাড টাইটেল লেখা আছে আমরা টাইটেলটা এখানে পেস্ট করে দিলাম, টাইটেলটা পেস্ট করে দিলাম। এখন এই যে এখানে হেডিং এই লেখাটা আছে এটা আমরা এখান থেকে ক্লিক করে এই যে আমরা এখানে ক্লিক করে ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম। বাস এখন এই জায়গাটা ফিল আপ হয়ে গেল। তাহলে আমার টাইটেলের পরে এখানে আমাদের এই যে বাকি বিষয়গুলো চলে আসছে। তাহলে এখন এই যে চলে আসলো, আসার পরে কিন্তু এখানে টাইটেল দিলাম, বাকি এগুলো আর্টিকেলের লেখাগুলো চলে আসছে। কিন্তু এখন ধরুন আমরা আগে যখন র্যাঙ্ক ম্যাথ দিয়ে কাজ করছিলাম, র্যাঙ্ক ম্যাথ কিন্তু আমাদের এই যে এই পাশে ছিল, তো এখান থেকে কিন্তু আমরা কি করছিলাম র্যাঙ্ক ম্যাথের টোটাল বিষয়গুলো আমরা এখান থেকে দেখে কাজ করছিলাম। এখন কিন্তু এখানে ইএসটিসি এখন আছে, ইএসটিসি ক্লিক করলে আমরা কিন্তু ইএসটিসি এখানে যে অন পেজ অপটিমাইজেশন কিন্তু এই যে এখান থেকে করতে পারি, এখান থেকে করতে পারি। চাইলে আবার এই যে নিচেও দেওয়া আছে ইএসটিসি, দেখেন নিচেও দেওয়া আছে, আমরা নিচে এখান থেকে সমস্ত বিষয়গুলো করতে পারি, বা এই যে ডান পাশে এখান থেকে করতে পারি। কিন্তু র্যাঙ্ক ম্যাথে কিন্তু নিচে ছিল না, সরাসরি আমাদের এখানে ছিল, র্যাঙ্ক ম্যাথে নিচে ছিল না। কিন্তু ইএসটিসির মধ্যে আমরা এখান থেকে যে ইচ্ছা করলে করতে পারি, বা আমরা নিচেও দেওয়া আছে এখান থেকে করতে পারি, বাস আপনাকে করলেই হবে। তাহলে আমি ধরুন এখান থেকে নিচ থেকে করি, এখান থেকে আপনাদের দেখাচ্ছি, এটা আমি এখান থেকে সরাই দিলাম। বাস তাইলে এখন আমাদের এখান থেকে যে এই যে আর্টিকেলটা আছে এটা ধরুন আমি এখান থেকে একটু নিচে বড় করে নিয়ে আসি, এও ধরুন রাখলাম, এও রাখি। এখন রাখার পরে এখান থেকে ধরুন আমি নিচ দিকে আসলে তারপরে এখানে তখন দুইটা ভাগ হয়ে গেছে, আমি এখান থেকে কি করতে পারি, এটাকে আটটু করে নিতে পারি আমার এটা দেওয়ার সুবিধার্থে, বা আমি আটটু করে নেই যাতে আমি দুইটা জায়গায় দেখতে পারি। তো এখন এখান থেকে ধরুন আমি যদি একটু নিচ দিকে আসি, এই যে এখানে নিচ দিকে আসলে দেখুন আমার কিন্তু এসইও, রিডেবিলিটি, স্কেমা, সোশ্যাল এই বিষয়গুলো দেওয়া আছে। তো এখান থেকে ধরুন আমার প্রথমে আমি কোন বিষয়টা এখান থেকে দেখবো যে রিডেবিলিটি। তো এই রিডেবিলিটি এখান থেকে আমার কিরকম দেখাচ্ছে, তো এটা যদি আমি রিডেবিলিটিতে ক্লিক করি, এখানে দেখেন কিন্তু আমার ক্লিক করার আগে দেখাচ্ছে এটা গ্রিন সিগন্যাল চলে আসছে, কিন্তু এসইও কিন্তু রেড কালার আছে। তাহলে আমরা যদি রিডেবিলিটিতে আসি, আসার পরে এখানে কিন্তু আমার এই যে দেখাচ্ছে যে এটা আমার এখানে রেড কালার দেখাচ্ছে। এখান থেকে একটু আমি উপরের দিকে আসি, তাহলে আমার দেখতে সুবিধা হবে, একটু উপর দিকে আসি। বাস এখান থেকে ধরেন আমার এই যে রিডেবিলিটি আমার এখানে দেখাচ্ছে, ধরেন যে কি প্রবলেম 2 দেখাচ্ছে, তাহলে দুইটা প্রবলেম দেখাচ্ছে, বাকি কিন্তু গুড রেজাল্ট দেখাচ্ছে 5, তাহলে 5টা গুড রেজাল্ট দেখাচ্ছে। এখানে কি 5টা গুড রেজাল্ট দেখাচ্ছে, এখানে মনে করেন আমার এখানে দেখাচ্ছে যে কি পেসিভ ভয়েস, এখানে পেসিভ ভয়েস এটা গ্রেড আছে, তারপরে কনসিকুয়েন্ট সেন্টেন্স এটা গ্রেড আছে, সাবহেডিং ডিস্ট্রিবিউশন আমাদের গ্রেড জব, তারপরে প্যারাগ্রাফ লেন্থ আমাদের ঠিক আছে, তারপরে আমাদের সেন্টেন্স লেন্থ, এগুলো সব বিষয়গুলো আমাদের ঠিক আছে সে বলতেছে। কিন্তু প্রবলেমটা কোন জায়গায়, তার দুইটা প্রবলেমের মধ্যে আমাদের এই যে এটা একটা প্রবলেম আর এই যেখানে কোনো একটা প্রবলেম যেটা আমাদের প্রিমিয়ামে করতে হবে, তো দুইটা জায়গায় প্রবলেম দেখাচ্ছে, তো এটা প্রিমিয়ামে করতে হবে, কিন্তু এটা আমরা ইচ্ছা করে ফ্রিতে করতে পারবো। তো এখানে কি ট্রানজেকশন ওয়ার্ড, এই ট্রানজেকশন ওয়ার্ডের বিষয়টা কি সেটাকে জানতে হবে। তো আমরা ট্রানজেকশন ওয়ার্ড এখানে মাউসের ডান ক্লিক করে আমরা নতুন ট্যাবে ওপেন করি, তো এই ট্রানজেকশন ওয়ার্ডটাকে সেটা আপনার এখানে পড়ে বুঝতে হবে। ট্রানজেকশন ওয়ার্ডটা কি
আমরা এটা বোঝার জন্য নিজ দিকে আসে দেখুন লেখা আছে হোয়াট আর ট্রানজাকশন ওয়ার্ড। তা ট্রানজাকশন ওয়ার্ড সম্বন্ধে আপনি জানলে তাহলে ট্রানজাকশন ওয়ার্ডটা আপনি ক্লিয়ার করতে পারবেন। তা ট্রানজাকশন ওয়ার্ড লাইক এন্ড বাট সো এন্ড বিকজ আর ওয়ার্ডস দ্যাট শো রিডার্স এন্ড রিলেশনশিপ বিটুইন ফ্রেজ অর সেন্টেন্স অর ইভেন প্যারাগ্রাফ। তাহলে এখানে কি বলছে যে এখানে আমাদের যে এই সেন্টেন্স গুলো থাকবে প্যারাগ্রাফ থাকবে, এখন তার ভিতরে কি আমাদের যে এখন ট্রানজাকশন ওয়ার্ড কি যে কিসের মতো হইতে পারে এন্ড বার সো এবং কি বিকজ। তাহলে বিকজ সো বাট এন্ড এগুলো হচ্ছে আমাদের কি ট্রানজাকশন ওয়ার্ড। তো এগুলো কি করতে পারি আমরা এখান থেকে আমাদের আর্টিকেলের যে বিভিন্ন সেন্টেন্স প্যারাগ্রাফের মধ্যে তো এগুলো ব্যবহার করতে হবে। তো এখানে ধরুন আমার এখানে কিন্তু এই যে ব্যবহার করছে এখানে যে ট্রানজাকশন ওয়ার্ড ব্যবহার করছে সেটা এখানে কত পার্সেন্ট ব্যবহার করছে, এই যে 18.4% ব্যবহার করছে। তাহলে আমার এখানে ট্রানজাকশন ওয়ার্ডটা 18.4% আছে, তাহলে আমাকে বলছে কি এখানে আমাকে আরো ব্যবহার করতে বলতেছে। তাহলে এই যে বলছে হুইচ ইজ নট এনাফ, মানে পর্যাপ্ত পরিমাণ ব্যবহার করা মানে ট্রানজাকশন ওয়ার্ডটা, এই কারণে এখানে ধরুন রেড কালার দেখাচ্ছে। যদি 18.4% আছে একটু আমরা আর একটু বেশি ব্যবহার করি আস্তে আস্তে কিন্তু গ্রিন সিগন্যাল আসবে আমরা একটু বেশি ব্যবহার করলে। তাহলে আমি এখানে ধরুন 2-1টা জায়গায় ব্যবহার করে দেখাচ্ছি যে এখানে আমাদের এটার কালারটা চেঞ্জ হয় কিনা। তাহলে ধরুন আমি এখান থেকে জাস্ট আপনার দেখানোর জন্য আমি তো নিজ দিকে আসি, জাস্ট আমি মনে করেন এখান থেকে যে আমি কি দিলাম যে এখান থেকে ক্লায়েন্ট সাম অফ দ্য মোস্ট, এখানে আমি দিলাম কি বাট, অথবা আমি এখানে দিলাম কি যে ধরুন সো, জাস্ট আমি একটা দিলাম আপনার বোঝানোর জন্য। এখানে কিন্তু হবে তা না, আপনাদের যেখানে প্রয়োজন সেখানে দিবেন বাস। তারপরে এখানে আমি দিলাম ফ্লেক্সিবিলিটি অফ, আপনি এখানে দিলাম কি বিকজ কিন্তু ট্রানজাকশন ওয়ার্ড আমি দিলাম, দেওয়ার পরে দেখেন কিন্তু ট্রানজাকশন ওয়ার্ড এই যে 19.3, মানে এখানে কিন্তু একটু ইটা বাইরে গেছে, পার্সেন্টেজ বাইরে গেছে। আবার ধরুন আমি এখান থেকে একটু অন্য জায়গায় দিচ্ছি, যেমন এখান থেকে আমি আসি ইউ ক্যান চুজ সো ইউর, আমি একটু দিলাম, এখন তো দেখবেন 8 বাইরে গেছে, এই যে 8 বাইরে গেছে 20.2, তার মানে যে কালারটা চেঞ্জ হয়ে গেল। এখন দেখছেন আমি যখন এই যে আবার এখানে দিলাম দেখেন এই যে রেড কালার থেকে তো কালারটা একটু ইয়েলো হয়ে গেছে, তাইলে 20.2% এখানে বাইরে গেছে। তাইলে এই ট্রানজাকশন ওয়ার্ডটা কি কাজ করে সেটা কিন্তু আপনাদের বোঝানোর জন্য আমি এই জিনিসগুলো দিলাম, কিন্তু আপনাদের অপ্রয়োজনীয় দিবেন, আপনার যেখানে প্রয়োজন সেখানে দিবেন, যেখানে বলছে বলে দিতে হবে আপনার মানে আপনার ইচ্ছা মতো সেটা করা যাবে না, অবশ্যই আপনাকে বুঝা দিতে হবে। আমি জাস্ট আপনাদের কাজটা বোঝানোর জন্য যে কাজটা কি করে সেটা বোঝানোর জন্য দিলাম। আপনারা যখন এখানে আরো এই ট্রানজাকশন ওয়ার্ডগুলো ব্যবহার করবেন দেখবেন একটা পর্যায়ে করে এরকম গ্রিন কালার চলে আসছে। তো এই হচ্ছে আমাদের এই বিষয়টা বলছে ইমপ্রুভমেন্ট 1, এখন আমাকে 1 কি করতে হবে ইমপ্রুভমেন্ট করতে হবে, ইমপ্রুভমেন্ট করলে কিন্তু আমাদের এখান থেকে টোটাল বিষয়টা হয়ে যাবে। এখন একটা প্রবলেম আছে তো এই বিষয়টা বলছে বাস। এখন ধরুন আমরা এখান থেকে তো এটা জানলাম রিডেবিলিটি বিষয়টা কি, এখানে আমরা কি জানলাম রিডেবিলিটি কিন্তু আমাদের অলরেডি এটা গ্রিন করা আছে, মানে এটা আমাদের এখন সবগুলো বিষয় ঠিক আছে। তাহলে আমরা চাইলে এটা এখন আর ট্রানজাকশন ওয়ার্ড দিয়ে আর আমরা এখান থেকে গ্রিন কালার করতে পারি। তো নরমালি কিন্তু রিডেবিলিটি আমাদের এই যে সব বিষয়গুলো ওকে দেখাচ্ছে। রিডেবিলিটি বিষয়টা কিন্তু কি বিষয়টা সেটা কিন্তু আমরা দেখলাম। এখন আমরা আবার একটু উপর আসি, আসার পরে ধরুন আমাদের এখানে রিডেবিলিটি এটা তো অলরেডি আমাদের গ্রিন কালার আছে। তো এখান থেকে আমরা যদি এসইউতে আসি, এসইউতে আসার পরে কিন্তু আমাদের এখানে এসইউর মধ্যে এখানে যে ফোকাস কিওয়ার্ড, তারপরে এই যে আমাদের আরো যে বিষয়গুলো নিচে আসে এগুলো সমস্ত বিষয়গুলো এখন আমাদের এখান থেকে কি করতে হবে, আমাদের যে সমস্যাগুলো আছে এগুলো দূর করতে হবে। তো এখন ধরুন আমাদের এখান থেকে এই সমস্যাগুলো দূর করার আগে এখন এই যে আর্টিকেলটা যেটা আছে এখানে আমাদের ক্লায়েন্টের, তো এই আর্টিকেলটার মধ্যে এখানে কিন্তু আমাদের এই আর্টিকেলটার মধ্যে এখানে কিন্তু এই বিষয়গুলো করা ছিল না, যে এখানে যে হেডিং সাব হেডিং এর বিষয়গুলো কিন্তু ধরুন এখানে ধরুন শুধু আর্টিকেলটা এখানে নর্মালি করা ছিল, কিন্তু এখানে যখন আমরা এটা কি করলাম কপি করে পেস্ট করলাম, সাথে ধরুন এই যে আমাদের টাইটেলটা তো শুধু আমরা পেস্ট করছি এখানে কাট করে, এর সাথে যে বাকি যে হট ফ্রিল্যান্সিং এখানে ধরুন সাব হেডিং, তারপরে এই এখান থেকে নিচে আসলে এখান থেকে সাব হেডিং এটা, তারপরে নিচে আসলে সাব হেডিং এর পরে এখান থেকে ধরেন যে এই সাব হেডিং গুলা এখানে অধীনে যে আরো যে সাব হেডিং আছে সেগুলো কিন্তু ধরেন নিজের মতো সে নিয়ে নিছে, এগুলো এখান থেকে নিয়ে নিছে, এগুলো কিন্তু আমি কিছু করে নাই। তো এগুলো নিয়ে নিছে বলে কিন্তু এখান থেকে যখন আমরা এই জায়গায় আসছিলাম, তো এই যে এখান থেকে যখন আমরা এই যে আমরা রিডেবিলিটি আসছিলাম, আসার পরে ধরেন এখানে কিন্তু এই যে আমাদের ধরেন যে সাব হেডিং ডিস্ট্রিবিউশন গ্রেড জব দেখাচ্ছে। এটা কেন দেখাচ্ছে, যার ধরুন এখান থেকে আমাদের সাব হেডিং গুলা সে ডিস্ট্রিবিউশনটা অটোমেটিক্যালি সুন্দরভাবে করে নিছে। যদি এখানে আপনার এই সাব হেডিং গুলো ডিস্ট্রিবিউশন এখানে ধরেন যে আপনার অটোমেটিক না আসতো, তাহলে কিন্তু এই বিষয়গুলো আপনাকে এখানে সেট করে দিতে হইতো। তো এখানে ধরেন আমরা সাব হেডিং গুলো একটু এলোমেলো করে দিলে দেখবেন যে এখানে কিন্তু এটা থাকবে না, এখানে ধরেন যে কি এখানে রেড কালার চলে আসবে। আমি দেখাচ্ছি বিষয়টা কিরকম। ধর এখান থেকে যদি আমি এই যে এখানে আসি, ধরেন আমি এই যে এখান থেকে এখানে আমি ক্লিক করলাম, করার পর এই যে এখানে আমি সাব হেডিং উঠাই দেই, শুধু দিলাম প্যারাগ্রাফ, তারপরে আমি উপর থেকে 2-3টা করছি, তারপরে বিষয়টা আপনাদের দেখাচ্ছি। আমি আবার এখানে প্যারাগ্রাফ দিলাম, যার পরে এই যে এখান থেকে যেগুলো করা আছে আমরা উপর আসি, আসার পরে এই যেগুলো ধরেন এখান থেকে এইটা একটা সাব হেডিং আমরা প্যারাগ্রাফ, তো এই সাব হেডিং এর অধীনে ধরেন যে কি করা ছিল এগুলো সাব হেডিং করা ছিল। তো এখান থেকে এগুলো আমরা এখানে যে নরমাল প্যারাগ্রাফ যেরকম থাকে আর কি এরকম, আপনার মনে করেন যে এরকম করতে নাও আসতে পারে, যেহেতু আমার চলে আসছে আমার এখানে, আমি কিন্তু বিষয়টা আপনাদের বোঝানোর জন্য এখান থেকে কাজটা করতেছি। তো এখান থেকে এখন সাব হেডিং ডিস্ট্রিবিউশন গ্রেড জব দেখাচ্ছে। তো এগুলো ধরেন আপনি এখান থেকে যখন করা না থাকবে তখন কিরকম দেখাবে আমি একটু বিষয়টা দেখাচ্ছি আপনাদের।
এটা প্র্যাকটিক্যালি। তো এখন এটা করে দিলাম। এখন কিন্তু আমরা উপরে আসলে আরো সাব হেডিং আছে, এখান থেকে আমরা প্যারাগ্রাফ, এগুলো প্যারাগ্রাফ করে দিচ্ছি। তো আমরা আর উপরে আসি, আসার পরে এখানে কিন্তু আমাদের অলরেডি আরো সাব হেডিং আছে, যেমন এই যে সাব হেডিং আছে, এটা প্যারাগ্রাফ করে দিলাম। তারপর নিচে আসলে এই যে সাব হেডিং আছে, এইরকম আমি প্যারাগ্রাফ করে দিলাম, এখানে প্যারাগ্রাফ করে দিলাম। এখন এই যে সাব হেডিং আছে, প্যারাগ্রাফ করে দিলাম। তো আপনাদের কাজটা বোঝানোর জন্য আমি ধরুন এগুলো প্যারাগ্রাফ করতেছি। তারপরে এখানে আসি, এই যে প্যারাগ্রাফ করে দিলাম। এখনো ধরুন আমরা এখান থেকে কিন্তু এই দেখেন কিন্তু চলে গেছে, এই যে সাব হেডিং এর অপশনটা চলে গেছে। এখন ধরুন এই যে কিন্তু রেজাল্ট 4টা আছে, আমি করতে করতে কিন্তু এখান থেকে ধরুন সাব হেডিং এর অপশন চলে গেল। এখন আগে যে ছিল যে গুড রেজাল্ট, এখন কিন্তু সাব হেডিং নাই। এখন ধরুন উপরে আসলে এই দেখেন এখানে কিন্তু আমার এই যে ট্রানজাকশন ওয়ার্ডের উপরে যে সাব হেডিং ডিস্ট্রিবিউশন টু সেকশন ইউএস এ লঙ্গার দেন দ্য রিকমেন্ডেড নাম্বার অফ ওয়ার্ডস, এই দেখেন 300 ওয়ার্ড এখান থেকে। তাহলে এর সাব হেডিং টু ইমপ্রুভ রিডেবিলিটি। তাহলে এখন আমাদের সাব হেডিং যেটা ছিল করা সেটাকে আমার কিন্তু চলে গেছে। তাহলে আমাকে কি করছে, অ্যাড করতে হবে সাব হেডিং, ইমপ্রুভ করতে হবে রিডেবিলিটি। তাহলে এখন কিন্তু এই দেখেন সাব হেডিং ডিস্ট্রিবিউশনের মধ্যে এই যে রেড কালার চলে আসছে। রেড কালার চলে আসাতে এই যে রিডেবিলিটি কিন্তু এখান থেকে কি দেখেন এটার কালারটা ইগুলো চলে আসছে, আগের মতো গ্রিন কালার নাই। তাহলে এই যে সাব হেডিং যেগুলো আমি এখান থেকে তৈরি দিলাম, এগুলো কিন্তু আপনার যদি ডিফল্ট আমার এখানে ধরুন কপি করে পেস্ট করার সাথে সাথে কিন্তু তৈরি হয়ে গেছে সাব হেডিং, সাব হেডিং। কিন্তু আপনার তৈরি না হলে আপনাকে এগুলো সাব হেডিং তৈরি করতে হবে। করালে কিন্তু আপনার এখানে রিডেবিলিটিটা এই যে এখান থেকে যে সাব হেডিং যেটা রেড কালার দেখাচ্ছে, আপনারা এখানে দেখবেন আবার এই সাব হেডিংটা আপনার এখান থেকে করা হলে এখানে আবার চলে আসবে গ্রিন কালার দিয়ে। তো এই বিষয়টা কিন্তু আপনাদের বোঝানোর জন্য আমি করলাম। এখন তাহলে আমরা এখানে যদি না আসে তাহলে আমরা কি করতে হবে, এই সাব হেডিং গুলো করতে হবে। তাহলে এখান থেকে আপনাদের তাহলে টাইটেল তো আমরা জানলাম, টাইটেল করা আছে। টাইটেলের পরে এই যে নিচে আছে কি মেটা ডেসক্রিপশন, এটা। তারপর আমরা নিচে আসা এই যে এখান থেকে শুরু করে এখান থেকে আমাদের সাব হেডিং এর বিষয়। তো এখানে এসে আমরা এই যে যাবো এখানে হেডিং এ, আমরা হেডিং এ ক্লিক করার পরে এই যে H2 এখান থেকে এটা সাব হেডিং থাকবে। তারপর আমরা নিচে আসলে এগুলো না, আমরা নিচে আসলে আবার এই যে এখানে এটা আলাদা একটা প্যারা, তো এটার মধ্যে আমাদের সাব হেডিং করতে হবে, হেডিং টু এটা সাব হেডিং। দেখবেন যখন সাব হেডিং পাই যাবে তখন দেখবেন এখানে সাব হেডিং এর একটা অপশন চলে আসবে, মানে উপর থেকে এই যে রেড কালার দেখাচ্ছে এটা অটোমেটিক এখানে চলে আসছে। আমি করতে করতে দেখবেন আপনি বেঞ্চটা দেখলে বুঝতে পারবেন। তো এখান থেকে আমরা পরে আবার এখানে আসি, আমরা এখানে আসি, এটার মধ্যে আমরা সাব হেডিং দিয়ে দিচ্ছি, বাস হয়ে গেল। তারপরে এটার এই সাব হেডিং এর অধীনে এই যে পয়েন্ট গুলো আছে এগুলোর মধ্যে আমাদের আমরা H2 দিছি। তাহলে এগুলোর মধ্যে আমরা কি ব্যবহার করবো, আমরা H3 ব্যবহার করতে পারি। আমরা আবার হেডিং আসে আমরা এগুলো কি দেবো, হেডিং 3। তারপরে এইটার এগুলোর অধীনে যদি যেগুলো থাকবে সেগুলো আপনি হেডিং 4 দিতে পারেন, মানে H1 দিলে সবচেয়ে বড়, তারপরে H2 দিলে একটু ছোট, H3 দিলে একটা ছোট হবে। মানে এইভাবে হেডিং গুলো কিন্তু আমরা মানে বিভিন্ন প্যারাগুলো রচনা করার সময় যেমন আমরা ইন্ট্রোডাকশন, ডিসক্রিপশন, তারপরে আরো যে প্যারাগুলো দেই, তো সেরকম ভাবে আপনারা এখানে বিভিন্ন প্যারা আকারে আপনি এখানে হেডিং আকারে দিবেন। তো হেডিং গুলো H1 থেকে H6 করতে পারে, সেগুলো আপনার একটার অধীনে যেটা যেটা থাকবে মেন আপনার এখানে এটা থাকবে, হেডিং থাকবে, সেটা একটু বড় হবে, তার অধীনে তারপরে এটা সাব যে হেডিং থাকবে সেগুলো একটু সাইজ ছোট হবে, আবার তার ওই সাব হেডিং এর অধীনে যে আরো সাব হেডিং থাকবে সেগুলো একটু সাইজ ছোট হবে। তো এই হচ্ছে মেন বিষয়টা। তো এখন আমরা এটা H2 দিলাম, এটা H3 দিলাম। তারপর এখন যদি মনে করেন আমরা এখান থেকে এই যে এখানে আসি পপুলার, এটা আমরা এখানে যা আছে তাই রাখলাম, আমরা 2 নম্বরে যাই। এই 2 নম্বরটার মধ্যে এখানে আমরা হেডিং এ দেই, এটা দিব আমরা কত, এখানে হেডিং 3 দিব, বাস এটা দিলাম। এখন আমাদের এখানে হয় নাই, তাহলে আমরা এখান থেকে এটা দিলাম। তো এটা এখানে যা আছে তাই থাকুক। তারপর আমরা একটু নিচ দিকে আসার পরে এখানে ঠিক আছে আমাদের। এখন আমরা এখান থেকে এই যে এটা যেটা আছে এখানে আমরা এখান থেকে এই যে এটার মধ্যে একটা প্যারা, এটা আমরা কি করলাম, হেডিং 2 দিয়ে দেই, হেডিং 2। তারপর এখান থেকে এই যে এই পয়েন্ট গুলো আমরা হেডিং 3 দিব। তাহলে আমরা এখান থেকে এটা সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে আমাদের এই যে 1 নম্বর যেটা আছে এখান থেকে এটা আমরা সিলেক্ট করলাম, করার পর হেডিং আমরা কি দেব বলছি, হেডিং 3। তারপরে আমরা পরেরটা আসি, এগুলো আপনাদের আমি তো অলরেডি করছি, আবার দিতেছি, একটু সময় নিয়ে আপনাদের করতে হবে। বাস এখন ধরুন হেডিং আমরা এটা 3 দিলাম। তারপর আবার নিচে আসে আমরা এখানে এটা আবার সিলেক্ট করে দিলাম, এখান থেকে আমাদের এটা হেডিং আমরা 3 দিয়ে দিলাম। এইভাবে আপনি বাকিগুলো দিয়ে নেবেন। দেখেন দিতে দিতে আমার কিন্তু এখানে সাব হেডিং ডিস্ট্রিবিউশন গ্রেট জব। তাহলে আমার এখানে কিন্তু এই যে আমি কয়েকটা করার সাথে আরো কিন্তু বাদ রয়ে গেছে, কিন্তু আমি কয়েকটা করার সাথে সাথে কিন্তু সে এখানে কি বুঝছে যে ইউএসটিউস বুঝে নিছে যে এখান থেকে আমার সাব হেডিংটা ওকে আছে। তো বাকিগুলো আপনারা করে দিবেন। তাহলে এখানে ধরুন আমার কিন্তু সাব হেডিং এর অপশনটা কিন্তু এখন নাই, এই যে এখানে নাই। তাহলে আমার নিচে এই দেখেন সাব হেডিং ডিস্ট্রিবিউশন গ্রেট জব, ডিস্ট্রিবিউশন ঠিক মতো হয়ে গেছে, মানে ইউএসটিউস এর ভাষায় সে কিন্তু বুঝে নিছে। তাহলে আমার এই যে গুড টাজার 5 সাব হেডিং সহকারে। এইভাবে আপনি যে প্যারাগ্রাফের লেন্থ গুলা বলছে এখানে আপনার কি ঠিক আছে, আপনি প্যারাগ্রাফ লেন্থ যদি কমাই দেন তাহলে দেখবেন এটাও রেড কালার চলে আসছে। তারপর সেন্টেন্স লেন্থ ঠিক আছে, সেন্টেন্স লেন্থ আপনার যদি ঠিক না থাকে দেখবেন এখানে এরর চলে আসছে। তো প্রত্যেকটা বিষয় আপনার এখানে পড়লে বুঝতে পারবেন, বুঝলে আপনি এখানে যে বিষয়গুলো আপনার যেগুলো এরর দেখে সেগুলো মানে রেড কালার দেখে সেগুলো আপনি সলভ করে দিবেন। সলভ করলে আপনার রিডেবিলিটিটা আপনার এখানে কি হয়ে যাবে, গ্রিন কালার হয়ে যাবে।
তাহলে আমরা রিডেবিলিটির বিষয়টা কিন্তু ক্লিয়ার হলাম। হওয়ার পরে এখন আমরা এখান থেকে এসইউর পার্টগুলোতে আসি। তো এসইউর পার্টটার মধ্যে এখানে কি আছে আপনার দেখেন যে কিন্তু রেড কালার, মানে এটার এখানে সমস্ত বিষয়গুলো আমরা কাজ করতে হবে। তো এখানে রেড কালার দেখাতেছে, এখন রেড কালার দেখার মধ্যে ফোকাস কিওয়ার্ড, আমার প্রথমেই আমরা এখানে ফোকাস কিওয়ার্ড ব্যবহার করতে হবে। দেখো যদি মনে করেন নিজ দিকে আসে দেখবেন এখানে কিন্তু ফোকাস কিওয়ার্ডের পরে আমরা এই যে এখানে আসলে আরো বিষয় দেওয়া আছে। তো এখানে যে তারপরে টাইটেল, স্ল্যাগ, তারপরে মেটা ডিসক্রিপশন, তারপরে যে এসইও অ্যানালাইসিস আসলে আমরা এসইও অ্যানালাইসিস আসি, আসার পরে দেখবেন এখান থেকে আমাদের এই যে এখানে এররগুলো দেখাচ্ছে। এই যে এররগুলো, এগুলো এররগুলো সবগুলো কেন আছে? কারণ আমরা তো এখান থেকে কোনো কিছু এখনো কাজ করি নাই, এই কারণে আমাদের এখানে এতগুলো এরর দেখাচ্ছে। দেখেন এখানে যখন আমরা ফোকাস কিওয়ার্ডটা দিব তখন দেখবেন না কিন্তু এখানে আমাদের অনেকগুলো এরর চলে যাবে ফোকাস কিওয়ার্ডটা দিলে। ফোকাস কিওয়ার্ড না দেওয়ার কারণে কিন্তু এই দেখেন সবগুলো রেড কালার আছে, শুধু এখান থেকে একটা শুধু আমার দেখা যাচ্ছে গুড রেজাল্ট। কোনটা? শুধু টেক্সট লেন্থ। যে আমার এখানে টেক্সট লেন্থটা কি আছে, যে টেক্সট লেন্থ কন্টেন্ট 1052 ওয়ার্ডস, গুড জব। মানে আমার এখানে যে আর্টিকেলটা আছে এই আর্টিকেলটা 1052 মানে 1052 ওয়ার্ডের আমার আর্টিকেল আছে, শুধু এই টেক্সট লেন্থটা ঠিক আছে। আর এখান থেকে এটা একটা শুধু গুড রেজাল্ট, বাকি সমস্ত বিষয়গুলো আমার এখানে কি এই দেখেন এখানে এস অ্যানালাইসিসের মধ্যে কি দেখাচ্ছে সবগুলো আমার এখানে রেড কালার। তো এখন এই রেড কালার গুলো এখান থেকে ধরেন আপনার কি আমার এখানে কয়েকটা চলে যাবে রেড কালার। আমি যদি এখান থেকে কি করি ফোকাস কিওয়ার্ডটা আমি দিয়ে দিই, তাহলে আমার এই যে একটু উপরে আমরা আসি, এখানে আমার উপরে আসার পরে এখন ধরেন আমরা এখান থেকে এই যে আসার পরে আমরা কি করতে হবে, এই যে ফোকাস কিওয়ার্ডটা আমাদের প্রথমে দিতে হবে। তাহলে এখানে আমাদের এই ফোকাস কিওয়ার্ডটা কি? তাহলে এখন ফোকাস কিওয়ার্ডটা হচ্ছে আমার যে টার্গেটেড যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা। তাহলে এখন আমাদের এখানে কিওয়ার্ডটা কি, আমি এই যে উপর দিকে আসলে আমার কিওয়ার্ডটা এখানে ফ্রিল্যান্সিং। তাহলে তো আমরা যখন এখানে আর্টিকেল লিখছিলাম তখন আমরা বলছিলাম যে কি এখন আমাদের বা আমাদের ক্লায়েন্টের কাজ করলো, সেক্ষেত্রে এটার আমাদের ফোকাস টার্গেট কিওয়ার্ডটা কি ছিল আমাদের ফ্রিল্যান্সিং। তাহলে এই যে ফ্রিল্যান্সিং যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটা আমাকে এই যে ফোকাস করে দিতে হবে। দিলে দেখবেন কিন্তু আমার ওই যে এখান থেকে রেড কালার অনেকগুলো কালার চলে যাবে। তো আমি দিয়ে দেখাচ্ছি, আমি এখানে ফোকাস কিওয়ার্ডটা টাইপ করে দিচ্ছি, তাহলে ফ্রিল্যান্সিং বাস আপনি টাইপ করে আপনি কপি করে দিতে পারেন। তাহলে এই যে এখানে এই ফ্রিল্যান্সিং দিলাম, দেওয়ার পরে এখন ধরেন এখান থেকে যে এটা আমি দিলাম, দেওয়ার পর আমি একটু নিচ দিকে আসি, একটু নিচ দিকে আসি, আসার পরে কিন্তু এখানে ধরেন আমার এখান থেকে এই দেখেন এখানে কিন্তু অনেকগুলো যে রেজাল্ট চলে আসছে, গুড চলে আসছে। তাহলে এই যে গুড রেজাল্ট চলে আসছে 5টা গুড রেজাল্ট। তাহলে আমার আগে ছিল শুধুমাত্র টেক্সট লেন্থ ছিল, এখন ধরেন এখান থেকে কোন কোন জায়গায় গুড রেজাল্ট চলে আসছে। তাহলে আমার কি প্রেস ইন ইন্ট্রোডাকশন, তাহলে আমার যে ইন্ট্রোডাকশন আছে সেখানে আমার কি করা আছে, এই কিটা প্রেস করা আছে, এটা ওয়েল ডান। তারপর কি প্রেস লেন্থ, তা আমার এখান থেকে লেন্থের ভিতরে কিন্তু আমার এটা কি করা আছে, যে কি প্রেসটা মানে কিওয়ার্ডটা প্রেস করা আছে। তারপরে প্রিভিয়াসলি ইউজ কিওয়ার্ড, ইউ হ্যাভ নট ইউজড দ্য কিওয়ার্ড বিফোর, ভেরি গুড। তাহলে কি এই যে এখানে বলছে যে আমরা যে কিওয়ার্ডটা ব্যবহার করছি এখানে ফ্রিল্যান্সিং, এই কিওয়ার্ডটা আমার কি পূর্বে কোনো আর্টিকেল আমরা ব্যবহার করি নাই, তো এই কারণে বলছে ভেরি গুড। আপনি যে পূর্বে ব্যবহার করতেন তাহলে কিন্তু এখানে এই যে আপনার রেড কালার আসতো, এইটা হচ্ছে এই বিষয়টা। তারপরে কি প্রেস ইন সাব হেডিং, আমাদের যে সাব হেডিং গুলো আছে এই সাব হেডিং গুলোর মধ্যে কিন্তু আমরা যে ফ্রিল্যান্সিং, তারপরে দেখেন ফ্রিল্যান্সিং এই কিওয়ার্ডটা ব্যবহার করা আছে প্রত্যেকটা সাব হেডিং এ। তো এই কারণে এটা আপনাদের দেখাচ্ছে আমাদের কি এখানে এই যে গুড জব দেখাচ্ছে। তারপর টেক্সট লেন্থ আমরা বললাম 1052 ওয়ার্ড। তো এটা এখানে এই কারণে আমার এখানে ফোকাস কিওয়ার্ডটা আমার এই যে উপরে দেওয়ার সাথে সাথে এখানে দেওয়ার সাথে সাথে আমার এখানে এই বিষয়গুলো নিচে যেগুলো আছে এই যে আমার এখানে এসইও অ্যানালাইসিস এর মধ্যে এই যে অপশনগুলো কিন্তু গোটা দেখাচ্ছে। তো এগুলো চলে আসছে, এইভাবে কিন্তু এখানে প্রত্যেকটা বিষয় আপনাকে বুঝতে হবে। তাহলে ফোকাস কিওয়ার্ডটা আমরা দেওয়ার পরে এখন এখান থেকে আমরা নিচ দিকে আসি, তারপর এখান থেকে আমাদের কি আছে এখানে এই সার্চ অ্যাপিয়ারেন্সের মধ্যে প্রিভিউ দেখাচ্ছে আমাদের যে সার্চ ইঞ্জিনে যা সার্চ করবে মোবাইলে পাশাপাশি ডেস্কটপের মধ্যে, সেই ক্ষেত্রে আমাদের এই আর্টিকেলটা কিরকম শো করবে। এই যে এখানে যখন দেখাচ্ছে প্রথমে উপরে আছে কি আমাদের যে সাইটের নামটা, তাহলে আমরা সাইটের নাম দিয়েছিলাম কি দিস ইজ মাই ফার্স্ট ব্লগ, আপনার সাইটের যে নামটা থাকবে সেই নামটা আসবে, আমাদের সাইটের নামটা শো করছে। তারপর আমাদের এই যে আর্টিকেলটার যে ইউআরএল আছে, আমাদের এই আর্টিকেলটার একটা ইউআরএল থাকবে, সেই ইউআরএলটা কিন্তু এখানে শো করবে। তাহলে এখন বর্তমানে আমাদের এই ওয়েবসাইটটার ইউআরএল শো করতেছে। তো সেই ক্ষেত্রে এই আর্টিকেলটার আপনি কি করতে হবে, এখানে আপনার ফোকাস কিওয়ার্ডটা আর্টিকেলটার আপনি কি করতে হবে, ইউআরএল অপটিমাইজেশন করতে হবে, যেটা আমরা র্যাঙ্ক ম্যাথে দেখছিলাম যে আপনার কি করতে হয় আমাদের আর্টিকেলটার যে ইউআরএল থাকবে সেটাকে আমাকে অপটিমাইজ করতে হবে। আর সেই আমরা যদি এখন যখন আমাদের ওই ইউআরএল এর মধ্যে আমরা আমাদের ফোকাস কিওয়ার্ডটা দেব তখন দেখবেন যে এই যে ইউআরএল এর ডান পাশে কিন্তু আমাদের সেই ফোকাস কিওয়ার্ডটা চলে আসছে। তো এখন তো আমরা কিওয়ার্ডটা দেই নাই, তো আমাদের দিতে হবে। আর সেটা দেওয়ার জন্য এই যে নিচে অপশন আছে কি আমাদের স্ল্যাগ, তো স্ল্যাগের মধ্যে আমাদের ফোকাস কিওয়ার্ডটা দিতে হবে। তো এটা আমি একটু দিচ্ছি, তার আগে আমাকে টাইটেল অপটিমাইজ করতে হবে। তো এখান থেকে ধরুন আমাদের এই যে এখানে ইউআরএল পরে তারপরে টাইটেল বর্তমানে ডিফল্ট এটা দেওয়া আছে। তারপরে এখান থেকে ধরেন যে কি এই যে এখানে ধরেন যে আমাদের এখানে এই যে মেটা ডিসক্রিপশন এটা দেওয়া আছে। এখন এগুলো আমরা চেঞ্জিং করবো, তার করার জন্য এখন প্রথমে আমরা টাইটেলটা নিয়ে আসি। তো টাইটেলটা ধরুন আমরা নিয়ে আসার জন্য আমরা এই যে উপর দিকে যাই, যার পর আমাদের এই যে টাইটেল যেটা আছে, তো এই টাইটেলের মধ্যে এখানে ধরেন যে এইভাবে টাইটেল লেখা আছে। তো এখন এই টাইটেলের মধ্যে এখান থেকে আমরা কি করতে পারি, এই টাইটেলটা আপনি একটু নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারেন। যেমন টাইটেলের মধ্যে আমরা অবশ্যই কি নাম্বার ব্যবহার করবো,
এই টাইটেলের মধ্যে নাম্বার আছে আমার দেওয়া আছে, আপনি যদি নাম্বার না থাকে যে আপনি যেই সালের জন্য আপনি কি করবেন এই আর্টিকেলটা আপনার তৈরি করবেন সেই সালটা উল্লেখ করতে হবে আপনার এখানে। আমার এখানে উল্লেখ করা আছে, না থাকলে আপনার 26 বা 25 বা 27 যেই সালে থাকেন সেই সালে আপনি এখান থেকে এটা দেখাই দিবেন, এটা দেখাই দিবেন সালটা। তবে এখানে আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে আপনি এখানে যখন এই যে আপনি কিওয়ার্ডটা ব্যবহার করবেন সেই কিওয়ার্ডটা চেষ্টা করবেন টাইটেলের শুরুতে রাখার জন্য। যেমন এখান থেকে এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা ধরুন আমি কি করলাম এখান থেকে কাট করে আমি চলে আসলাম এই যে এখানে টাইটেলে আমি শুরুতে কিওয়ার্ডটা দেওয়ার জন্য। অবশ্যই আপনাকে এখানে টাইটেল যাতে আপনার কি হয় মিনিংফুল হয়, তা আপনি শুরুতে দিলেন কিন্তু আপনার টাইটেলটা মিনিংফুল হলো না, তাহলে কিন্তু আপনার হবে না। তাহলে আপনি অবশ্যই আপনার এখানে ফোকাস কিওয়ার্ডটা আপনি এখানে শুরুতে রাখবেন, বা শুরুতে রাখার পরে তারপর আপনি এখানে টাইটেলের বাকি বিষয়গুলো লিখে আপনি একটা মিনিংফুল টাইটেল তৈরি করবেন। বাস এখানে তো এইভাবে আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এবার রাখলাম। রাখার পরে এখন এই টাইটেলটা আমি এখান থেকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম। বাস কপি করার পরে এখন আমরা নিচ দিকে আসি, আসার পরে ধরুন এই যে এখানে আমার লেখা আছে এসইউ টাইটেল, তাহলে আমার এই যে এসইউ যে টাইটেলটা আছে এই টাইটেলটা আমাকে এই যে এখানে দিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে এখানে যে বিষয়গুলো আছে এগুলো আমরা সিলেক্ট করে ডিলিট করে দিলাম, করার পর এসইউ টাইটেল হিসেবে টাইটেলটা আমি এখানে পেস্ট করে দিলাম। বাস পেস্ট করার পরে কিন্তু আমার এখানে ধরুন এই যে এরকম রেড কালার চলে আসছে। তো আমার টাইটেলটার মধ্যে এখানে এরকম রেড কালার কেন আসছে, তো এখানে কেন আসছে এটা আমি জানার জন্য একটু নিচ দিকে আসি, এখানে নিচ দিকে আসি, নিচ দিকে আসে এই যে এসইউ অ্যানালাইসিসের মধ্যে আমরা নিচ দিকে আসি। আসার পরে দেখবেন কিন্তু এখানে আমার লেখা আসবে যে আমার এখানে কোন বিষয়টা আসছে কেন। তো এখানে আমার ধরেন যে কি এই যে এখানে এসইউ টাইটেলের উইথ, এই যে বলছে এসইউ টাইটেল উইথ, তো এখানে কি বলছে যে দ্য এসইউ টাইটেল ইজ উইথ দেন দ্য ভিউয়ার লিমিট। তাই এখানে বলছে কি ট্রাই টু মেক ইট শর্টার। তাইলে বলছে যে এসইউ টাইটেলের যে উইথটা আছে, যেটা এখানে আমি কি করছি আমার এই টাইটেলের যে এটা আছে আপনার এই লেন্থটা আছে যেটা, এটা আমার একটু বড় হয়ে গেছে, তাহলে বলছে এটা কি শর্ট করার জন্য। তো এখানে দেখেন রেড কালার দেখাচ্ছে, তাহলে এটা কখন চলে যাবে যদি এই যে আমার এখানে আমি যে টাইটেলটা এখানে অপটিমাইজ করতেছি এই যে এখানে, তাহলে এখানেও দেখেন রেড কালার আছে, নিচেও রেড কালার এখানে রেড কালার। তাহলে এখন কি করতে হবে আমার এই যে টাইটেলের যে এখানে আমি এটা আছে লেন্থটা আছে সেটাকে কমাইতে হবে। এটা কমাইলে তখন অটোমেটিক্যালি ঠিক হয়ে গেছে, তাহলে টাইটেলের এটা লেন্থটা একটু বেশি বড় হয়ে গেছে। তাহলে এখন আমি এটা কমানোর জন্য কি করতে পারি, এখান থেকে ধরুন আমি যদি ফ্রিল্যান্সিং দ্য আল্টিমেট গাইড আমি ধরুন কি করলাম টুটা বাদ দিয়ে দিলাম, আমি এখান থেকে টুটা বাদ দিয়ে দিলাম। তারপরে ধরুন এখান থেকে টেউ দিকে নিয়ে আসি, ধরুন এখান থেকে আমি হাউ টু বাদ দিয়ে দিলাম, আমি বাদ দিয়ে এই যে রাখলাম টু রাখলাম কি ফ্রিল্যান্সিং দ্য আনলিমিটেড গাইড, তারপরে আপনার স্টার্ট গ্রো এন্ড সাকসেস ইন 2025। বাস আপনি আপনার নিজের মতো সুন্দর হবে এখানে আপনার টাইটেলটা অপটিমাইজ করবেন, এবং অবশ্যই আপনার ল্যান্ডটা বেশি তাহলে কমাই দিবেন। বাস একটু কমানোর সাথে সাথে এখানে ধরুন আপনার কিন্তু যে গ্রিন কালার চলে আসছে, তাহলে আপনার অবশ্যই গ্রিন কালার আসতে হবে। বাস এটা যখন গ্রিন কালার আসলো আমাদের টাইটেলটা গ্রিন কালার আসার পরে আমরা এখন যদি নিচ দিকে আসি এই এসইউ অ্যানালাইসিসে আসি, আসার পরে দেখবেন কিন্তু এখানে আমার এখানে কিন্তু এটা নাই, এটা নাই। পাশাপাশি এই যে এখানে রেজাল্টের ভিতরে রেজাল্ট কিন্তু বাইরে গেছে। পাশাপাশি দেখবেন যে এই যে এসইউ টাইটেল গুড জব, তাহলে এসইউ টাইটেলের উইথটা এখন কি দেখাচ্ছে গুড জব দেখাচ্ছে। আর এটা আমার আগে এখানে রেড কালারে ছিল এখন কিন্তু আর নাই, এখান থেকে নাই। এইভাবে কিন্তু একটা একটা করে আপনি এখান থেকে রেড কালার গুলো আপনি সরাই নেবেন। বাস এখন এখান থেকে ধরেন আমরা এই যে রেড কালারের যে ইগুলো দেখাচ্ছে এগুলো সমাধান করার জন্য এখান থেকে আমরা প্রত্যেকটা পরে আমরা কিন্তু এখান থেকে যে সমাধান করতে পারি। তাহলে প্রবলেম 9টা প্রবলেম আছে এখনো। এখন ধরেন এখান থেকে 9টা প্রবলেমের মধ্যে এখান থেকে যদি আমরা একটু নিচ থেকে শুরু করি, এই যে নিচ থেকে শুরু করি, তাহলে এখানে কি বলছে কি প্রেস ইন স্ল্যাক, তাহলে প্লিজ অ্যাড both a key press and slack contain the key press। তাহলে এখন আমাকে কি প্রেস স্ল্যাক, তারপরে উপরে আসলে আমার ম্যাটার ডিসক্রিপশন লেন্থ, তারপরে বলছে নো ম্যাটার ডিসক্রিপশন হ্যাজ বিন স্পেসিফাইড ইঞ্জিন উইল ডিসপ্লে কপি ফ্রম দ্য পেস্ট ইনসাইড। তাহলে আমি কপি করে পেস্ট করতে বলতেছে, এখান থেকে ম্যাটার ডিসক্রিপশন লেন্থটা আমার ঠিক মতো নাই। তারপর আমার এখানে এই যে কি প্রেস স্ল্যাক ব্যবহার করা নাই, স্ল্যাকের মধ্যে কি প্রেস করা নাই। তো এই দুইটা বিষয় প্রথম আমরা এখান থেকে সমাধান করি। তাহলে স্ল্যাক আর এখানে ম্যাটার ডিসক্রিপশন এই দুইটা বিষয় কোনটা, এই দুইটা বিষয় হচ্ছে এখান থেকে যদি মনে করেন আমি এই উপর দিকে আসি, একটু উপর দিকে আসতেছি, উপর দিকে আসার পরে এই যে আমরা আর উপর দিকে আসি, আসার পরে এই যে টাইটেলের পরে দন দেখাচ্ছে স্ল্যাক, তো স্ল্যাক আর এই যে নিচে লেখা আছে ম্যাটার ডিসক্রিপশন। তো এই দুইটা বিষয় আমি যদি এখানে ফিল আপ করি তাহলে দেখবেন যে দুইটা নিচে রেড কালার দেওয়া আছে ওগুলো থাকবে না, চলে যাবে। দেখেন স্ল্যাকের বিষয় কোনটা, স্ল্যাকটা হচ্ছে এখান থেকে আমাদের ওই যে আমরা যখন র্যাঙ্ক ম্যাথ দিয়ে করছিলাম যে আমাদের কি পার্মালিঙ্ক, আমরা ওই যে র্যাঙ্ক ম্যাথের মধ্যে আমরা যে কি করছিলাম আমাদের যে ফোকাস বা টার্গেটেড কিওয়ার্ডটা আমরা র্যাঙ্ক ম্যাথের পার্মালিঙ্কে ব্যবহার করছিলাম। তো ওই র্যাঙ্ক ম্যাথের ভাষায় যেটা পার্মালিঙ্ক সেটা আমাদের এসইউ এর ভাষায় কি স্ল্যাক। তাহলে আমাদের ওই পার্মালিঙ্ক হিসাবে এখানে আমাদের স্ল্যাকের মধ্যে সেই ফোকাস কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে। তাহলে আমাদের ফোকাস কিওয়ার্ডটাকে এখানে আমাদের ফ্রিল্যান্সিং, আমাদের ফোকাস কিওয়ার্ডটা ফ্রিল্যান্সিং দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখন আমরা যখন স্ল্যাকের মধ্যে ফ্রিল্যান্সিং আমরা এই কিওয়ার্ডটা দিলাম, দেওয়ার পরে দেখবেন এখন যদি মনে করেন আমরা একটু উপর দিকে আসি, আসলে দেখবেন যে এখানে কিন্তু আমাদের এই কিওয়ার্ডটা চলে আসবে, এই যে আমাদের এখানে ইউআরএল এর পরে এখানে চলে আসবে। তাহলে এখন চলে আসবে যদি আমরা এখন ধরেন এই যে নিচে কার্সরটা নেই, নেওয়ার পরে এখন যদি মনে করেন আমরা উপর দিকে আসি, আসলে এখন আসে নাই, একটু পরে চলে আসবে। তো এখন ধরেন আমরা এখানে এই যে স্ল্যাক ব্যবহার করলাম, বাস করার পরে এখন যদি মনে করেন আমরা ম্যাটার ডিসক্রিপশনটা আমরা ব্যবহার করি,
তাহলে এখন মেটা ডিসক্রিপশন হিসেবে এখন আমাদের কোন বিষয়গুলো থাকবে, এই যে আমাদের টাইটেলের পরে যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের মেটা ডিসক্রিপশন। কিন্তু মেটা ডিসক্রিপশন কিন্তু আমরা র্যাঙ্ক ম্যাথের মধ্যে আমাদের কি করতে হয় না, কপি করে পেস্ট করতে হয় না, সেখানে কিন্তু অটোমেটিক্যালি কি করতে হলো, র্যাঙ্ক ম্যাথের মধ্যে মেটা ডিসক্রিপশনটা সে ধরে নিয়েছিল যে আমাদের টাইটেলের পরে এখানে যেই এগুলো পাচ্ছে, এখানে এই যে লেখাগুলো পাচ্ছে, এগুলো কিন্তু সে কি করছিল, মেটা ডিসক্রিপশন হিসেবে র্যাঙ্ক ম্যাথ ধরে নিয়েছিল। কিন্তু ইউএসটিউসির মধ্যে কিন্তু সে অটোমেটিক্যালি ধরে নিতেছে না। তাহলে এখন আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের যতটুকু মেটা হিসাব আমরা রাখবো সেইটুকু সিলেক্ট করে কপি করে পেস্ট করতে হবে। তাহলে এখান থেকে আমি কতটুকু রাখবো, এখান থেকে ধরেন আমি এই পুরোটুকু সিলেক্ট করে ধরেন কপি করলাম। কপি করার পরে এখন যদি মনে করেন আমরা এখান থেকে এই যে মেটা ডিসক্রিপশন এখানে আসার পরে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখন ধরেন এই যে এরকম কালার আসছে, তার মানে এরকম কালার মানে কি, এখন আমার এখান থেকে যে এটা আমার বেশি হয়ে গেছে, মানে আমার ওয়ার্ড গুলা দেওয়া। তো এখন যদি নিচে আসলে দেখবেন যে আমি নিচে আসি, মানে অ্যানালাইসিস আসি, আসার পরে এখান থেকে ধরুন আমার কিন্তু এই যে যেটা আমি দিছি আপনার এখানে যে কি প্রেস এই মেটা ডিসক্রিপশনের মধ্যে কিন্তু এটা এই যে লিমিট সেট করতে বলতেছে। তো এখানে ধরুন আমাদেরকে এটা লিমিট সেট করতে হবে। তারপরে এই যে মেটা ডিসক্রিপশন লেন্থ আমাকে এটা কি করতে হবে, 150-56 ক্যারেক্টার দিতে হবে। তাহলে আমাদের ইমপ্রুভ করতে হবে, মেটা ডিসক্রিপশনের লেন্থটা 156 ক্যারেক্টার বেশি হয়ে গেছে এইটা। তারপরে ধরুন আমরা এখান থেকে এই যে স্ল্যাগ যেটা করছিলাম, এই দেখেন কি প্রেস ইন স্ল্যাগ গ্রেট ওয়ার্ক। তো আমাদের স্ল্যাগটা যেটা ছিল, মানে আমাদের ওই যে যেটা আমাদের ই ছিল ইউআরএল অপটিমাইজেশন স্ল্যাগ যেটা, এটা কিন্তু ওকে আছে, কিন্তু মেটা ডিসক্রিপশন লেন্থটা বেশি আছে, এটা আমাদের এখানে লেন্থটা কমাই দিলে ঠিক হয়ে যাবে। তাইলে এখান থেকে ধরেন আমরা আসলে এই যে এখান থেকে ধরেন আমাদের স্ল্যাগ তো ঠিক আছে, তাহলে মেটা ডিসক্রিপশন লেন্থটা আমরা এখান থেকে একটু কমাই দিচ্ছি, আমরা এটুকু ডিলিট করে দিলাম। তারপর ধরেন আমরা আরো কতটুকু ডিলিট করতে পারি, এখান থেকে ধরেন আমি সিলেক্ট করে এখান থেকে ধরেন আমি এইটুকু সিলেক্ট করে ডিলিট করে দিলাম। তারপর আমাকে আরো করতে হবে, তাহলে এখান থেকে ধরেন আমি এইটুকু ডিলিট করে দিলাম, এইটুকু রাখলাম। তাহলে এখন 56 ক্যারেক্টার পর্যন্ত আমরা রাখতে পারবো। তাহলে মেটা ডিসক্রিপশন এখন কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার গ্রিন কালার না আসবে ততক্ষণ পর্যন্ত আপনাকে এখানে ডিলিট করতে হবে। তাহলে কিন্তু দেখায় আপনার যে গ্রিন কালার হলে তখন আপনার ততটুকু রাখবেন বাস। তারপরে যে এখানে গ্রিন কালার টাইটেল আর স্ল্যাগ তো আমরা বলছি যে এটা আমাদের যে পার্মানেন্ট মানে ইউআরএল অপটিমাইজেশন আমাদের ফোকাস কিওয়ার্ডটা দিয়ে দিলাম। এইও আপনার টাইটেল, আপনার এখানে ইউআরএল স্ল্যাগ মানে ইউআরএল অপটিমাইজেশন, তারপরে মেটা ডিসক্রিপশন, এগুলো আপনি অপটিমাইজেশন করতে হবে আপনার ইএসটিএস এর মাধ্যমে বাস। এখন তিনটা করার পরে এখন আমরা যদি এসইও অ্যানালাইসিসে আসি, আসার পরে দেখবেন এখান থেকে কিন্তু আমাদের এই দেখেন কিন্তু এখানে এটা চলে গেছে। তাহলে এখন কিন্তু আমাদের এখানে মেটা ডিসক্রিপশনে কোনো অপশন কিন্তু নাই, চলে গেছে এখান থেকে। বা চলে যাওয়ার পরে এখন যদি আপনি যে বোর্ড রেজাল্ট আসেন, রেজাল্ট কিন্তু 10 মানে বাইরে গেছে। কোনটা কোনটা বাইরে গেছে, আপনার এই যে এখানে আসলে দেখবেন যে আপনার উপর দিকে আসেন, এই যে মেটা ডিসক্রিপশন লেন্থ ওকে ওকে আছে। এখন কিন্তু এই যে কি প্রেস মেটা ডিসক্রিপশন, মেটা ডিসক্রিপশনের মধ্যে আমাদের কিওয়ার্ডটা কিন্তু প্রেস করা হয়ে গেছে। তো এগুলো আমাদের ওকে আছে, তারপরে এই যে স্ল্যাগ ওকে আছে দেখাচ্ছে বাস। এইভাবে বিষয়গুলো আপনি করবেন আর দেখবেন, তাইলে কিন্তু আপনি জিনিসগুলো ক্লিয়ারলি বুঝতে পারবেন বাস। তাহলে এটা করার পরে এখন আমাদের এখান থেকে তো এই বিষয়গুলো দেখা হয়ে গেল। হওয়ার পরে এখন আমাদের এখান থেকে ধরেন যে আমরা একটু নিচ দিকে আসি, আসার পরে ধরেন এসইও অ্যানালাইসিস এর মধ্যে এখান থেকে এই যে বিষয়গুলো কি অ্যাড সিনোনিম, আমরা এখানে ক্লিক করে আমরা সিনোনিম ব্যবহার করতে পারি, কিন্তু এটা করতে গেলে আমাদের প্রিমিয়াম না করতে, ফ্রিতে করা যাবে না। তারপর আমাদের এই যে রিলেটেড আপনার কি প্রেস, তো এটা করতে গেলে প্রিমিয়াম না করতে হবে। তো এই বিষয়গুলো আপনি যদি ব্যবহার করতে চান রিলেটেড কি আপনার কিওয়ার্ড বা সিনোনিম কিওয়ার্ড, তাহলে আপনাকে কি করতে হবে, প্রিমিয়াম নিয়ে তারপর আপনি ব্যবহার করতে পারবেন। তো এই বিষয়টা প্রিমিয়াম নেওয়ার জন্য এখান থেকে যে আপনি প্রিমিয়াম নিতে পারেন। তো আমরা নিব, আমরা ফ্রিতে কাজটা করতেছি। তাহলে এখন ধরেন আমাদের অ্যানালাইসিস রেজাল্টের মধ্যে প্রবলেম আর 6টা আছে, 6টা প্রবলেম আমাদের সমাধান করতে হবে। তাই 6টা প্রবলেমের মধ্যে আমরা যদি এখন নিচে আসি, নিচ থেকে আমরা শুরু করে উপর দিকে আসবো। তাহলে নিচের মধ্যে এখন কি দেওয়া আছে আপনার কিওয়ার্ড ডেনসিটি। তো কিওয়ার্ড ডেনসিটিটা কি, যে the key phrase was found 33 times, that's more than the recommended maximum of 30 times for a text of the length। তাহলে এখানে কি বলছে যে আমার এখানে যে আর্টিকেলটা আছে, তো সেই আর্টিকেলটা আমরা জানি এখানে কত আছে, আমার 1000 ওয়ার্ডের উপর একটা আর্টিকেল আছে। তো এখানে আমি এখানে ইউএসটিএসসি বলতেছে আমি যে এই আর্টিকেলটার জন্য এখানে আমি সর্বোচ্চ কতবার আমি এখানে কি করতে পারি, আমার ফোকাস বা টার্গেটেড কিওয়ার্ডটা ব্যবহার করতে পারি। সে এখানে বলে দিয়েছে ম্যাক্সিমাম আমি 30 টাইম ব্যবহার করতে পারি, কিন্তু আমি এখানে ব্যবহার করে ফেলাইছি কত, 33 টাইম। তাহলে আমার ফোকাস বা টার্গেট কিওয়ার্ডটা আমি 33 বার আমার আর্টিকেলের মধ্যে ব্যবহার করছি, কিন্তু 33 বার ব্যবহার করাতেই কিন্তু আমাকে বলছে কিওয়ার্ড ডেনসিটিটা হাই হয়ে গেছে, এই কারণে রেড কালার চলে আসছে এখানে। তাহলে আমি যদি এখানে 3 বার আমি ডিলিট করে দিই, বাইরের আমি এখানে সিনোনিম আবার এলএসি কিওয়ার্ড দিয়ে দিই, তাহলে কিন্তু আমার এখানে ধরুন এটার এখানে কালারটা চেঞ্জ হয়ে গ্রিন কালার চলে আসবে। মানে 3 বার আমি ডিলিটও করতে পারি বা আমি চেঞ্জও করতে পারি আমার সিনোনিম নাম্বার এলএসি কিওয়ার্ড দিয়ে। তো সেই ক্ষেত্রে কিন্তু যখন আমার 30 টাইম মতো থাকবে তখন কিন্তু দেখবেন এখানে রেড কালার পরিবর্তে গ্রিন কালার চলে আসছে। আমি দেখাচ্ছি বিষয়টা। তাহলে আমার আর্টিকেলের আমি টুপুর দিকে আসি, আসার পরে ধরুন এখান থেকে এই যে আমার এখানে আর্টিকেলের কোন কোন জায়গায় ধরুন আমার এই যে ব্যবহার করা আছে সেগুলো দেখতে হবে। তাহলে এখানে ধরুন আমার এই যে এখানে আসলে নিচে এই যে এখানে ধরুন আমার দেখাচ্ছে এখানে যে ফ্রিল্যান্সিং আমার ফোকাস কিওয়ার্ডটা আছে। তো আমি যদি এখানে প্রয়োজন বোধ না করি আমি এখানে এটা চাইলে আমি ডিলিটও করতে পারি। আর আপনি ডিলিট করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার এই সেন্টেন্সটার অর্থটা ঠিক আছে কিনা।
তা আপনি যদি এটার আপনার কিওয়ার্ডটা ডিলিট করতে গিয়ে এই সেন্টেন্সটার অর্থই না থাকে, অর্থটা আপনার মিনিংলেস হয়ে যায়, তাহলে তো আপনি ডিলিট করা যাবে না। তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এটার পরিবর্তে আপনি এটা সিনোনিম বা আপনার এলএসসি কিওয়ার্ড ব্যবহার করতে পারেন। তো সিনোনিম ব্যবহার করাটা বেটার। আর এটার এই ফ্রিল্যান্সিং এর আপনার সিনোনিম কিওয়ার্ডটা কি সেটা যদি আপনি এখানে সার্চ দেন যে ফ্রিল্যান্সিং, আপনার এখানে মানে ফোকাস কিওয়ার্ডটা লেখা আমাদের তো ফ্রিল্যান্সিং সিনোনিম লেখা সার্চ দিলে দেখবেন এটার আপনি এখানে কিন্তু আপনি খুঁজলে যে আমার পিপল অলসো আক্সের মধ্যে আসলে এই যে হোয়াট ইজ অ্যানাদার ওয়ার্ড ফর ফ্রিল্যান্সিং এর এই যে সিনোনিম কি ফ্রিল্যান্স বা এই যে ফ্রিল্যান্স বা এই যে ফ্রিল্যান্সার, ইন্ডিপেন্ডেন্ট, সেলফ এমপ্লয়মেন্ট পারসন, এগুলো হচ্ছে এটার সিনোনিম কিওয়ার্ড। এইভাবে বাইর করতে পারেন। বা আপনি যদি টুল ব্যবহার করেন, আপনি কিওয়ার্ডটা লিখে তাহলে দেখবেন এই টুলের মাধ্যমে আপনি টুলের মাধ্যমে দেখেন বিভিন্ন রিলেটেড কিওয়ার্ড গুলো চলে আসছে, আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। তবে সিনোনিম কিওয়ার্ডের মধ্যে ফ্রিল্যান্স, এই যে এইভাবে ফ্রিল্যান্স, এই যে ফ্রিল্যান্স এইভাবে দেওয়া আছে, আপনি যে ফ্রিল্যান্সার ব্যবহার করতে পারেন। তাহলে আমি ব্যবহার করি, তাহলে এখান থেকে ধরেন আমার এই কিওয়ার্ড ডেনসিটি কমানোর জন্য আমি কি করি, এই যে এখানে যেটা দেখলাম ফ্রিল্যান্সিং, এটার পরিবর্তে আমি কি দেব, ধর আমি দিলাম আমি কি ফ্রিল্যান্স, এলএনসি, আমি ফ্রিল্যান্স দিলাম, এটা ব্যবহার করলাম। তারপরে ধরুন আমি এখান থেকে আরো নিচ দিকে আসি, আসার পরে এই যে এখানে ধরুন ফ্রিল্যান্সিং আছে, তো এই ফ্রিল্যান্সিং এর পরিবর্তে আমি কি ব্যবহার করতে পারি, এখানে ধরুন ফ্রিল্যান্স, আমি ধরুন জব, ফ্রিল্যান্স জব দিলাম, ফ্রিল্যান্স জব এটা দিলাম। তো এখানে কিন্তু আমার ধরুন এখানে এই যে এখন কত 31 বার আছে, আমি চাইলে আরেকবার কমাই দিয়ে আমি এখানে কিওয়ার্ড ডেনসিটিটা আমি করে দিতে পারি। তাহলে এখন ধরুন আমি আরো নিচ দিকে আসি, আসার পরে দেখতে হবে এখানে কোন কোন জায়গায় আছে। তাহলে এই যে এখানে ফ্রিল্যান্সার আছে, আবার যদি এই যে ফ্রিল্যান্সিং আছে, তো এখন এই যে ফ্রিল্যান্সিং আছে আমি যদি এটা মনে করে এখানে ডিলিট করে দেই, ডিলিট করে দিলাম, কিন্তু এটা ডিলিট করে দিয়ে আপনার অর্থটা ঠিক মতো না থাকে তাহলে কিন্তু ডিলিট করা যাবে না। তো আমি ধরুন আপনার জাস্ট দেখানোর জন্য ডিলিট করলাম, আপনার অবশ্যই ডিলিট করার সময় বলছে কি আপনি খেয়াল রাখবেন যে এই সেন্টেন্সটার অর্থটা ঠিক থাকে কিনা, না হলে আপনি এখানে যেটা ডিলিট করলেন এটা ডিলিট না করে আপনি কি করতে পারেন, এটার পরিবর্তে আপনি এটার সিনোনিম কিওয়ার্ড ব্যবহার করতে পারেন। তাহলে এই যে এখানে ধরুন ফ্রিল্যান্সিং যেটা আছে, এটার পরিবর্তে এখান থেকে আমি এটার পরিবর্তে কোনটা ব্যবহার করি, এটার সিনোনিম কিওয়ার্ড কি হতে পারে, এটার সিনোনিম কিওয়ার্ড আমি তো আগেই দেখলাম সিনোনিম ওয়ার্ডগুলো কি, আমি দিলাম এখানে এন্ড ফ্রিল্যান্সার বা আমি ইন্ডিপেন্ডেন্ট, আমি তাদের দেখলাম এই যে এখানে ধর ইন্ডিপেন্ডেন্ট আছে, এই যে ইন্ডিপেন্ডেন্ট দেওয়া আছে, তো আমি দেখলে মনে করেন এই ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারি। এখন আমরা আবার এখানে চলে আসি, আসার পরে ধরুন এখন তো আমি কি করলাম, এই যে ইন্ডিপেন্ডেন্ট ব্যবহার করলাম। তারপরে ধরুন আমি নিচে আসলে আরো বিভিন্ন জায়গায় যেগুলো দেওয়া আছে আমি ধরুন নিচ দিকে আসি, আসার পরে এই যে এখানে ফ্রিল্যান্সিং, তো এখানে ফ্রিল্যান্সিং এর জায়গায় আমি কি দিলাম যে ফ্রিল্যান্সার ইকোনমি অথবা ফ্রিল্যান্স জব ইকোনমি। বাস এইভাবে আপনি এখান থেকে যে কি করতে পারেন, আপনার এই যে কিওয়ার্ড ডেনসিটি কমানোর জন্য এখানে আপনার এই আর্টিকেলের মধ্যে বিভিন্ন জায়গায় আপনার যে এই ফোকাস কিওয়ার্ডটা আছে সেগুলো আপনি ডিলিট করতে পারেন, বা এইভাবে আপনি এটা সিনোনিম বা আপনার এটা রিলেটেড বা এলএসসি কিওয়ার্ড ব্যবহার করে আপনি কিওয়ার্ড ডেনসিটিটা কমাইতে পারেন। তাহলে এখন ধরুন কিন্তু আমার এখানে কিওয়ার্ড ডেনসিটি কিন্তু আর নাই, তাহলে কিওয়ার্ড ডেনসিটিটা আমার এখান থেকে এই যে রেড কালার যেটা ছিল এটা চলে গেছে, চলে যাওয়ার পরে কিন্তু আমার এখানে এই দেখেন লেখা আছে কিওয়ার্ড ডেনসিটি আমার এখানে ব্যবহার করা আছে 29 টাইম, তাহলে সর্বোচ্চ আমি 30 বার ব্যবহার করতে পারতাম, তাহলে আমি 30 বারের কমে আছি। তাহলে এখানে দিস ইজ গ্রেট, আমাকে গ্রেড দেখাচ্ছে ইউএসটিএসইউ। তো এইভাবে চাইলে আপনি আরো কমাই দিতে পারেন, আরো কমাই দিয়ে আপনি কিওয়ার্ড ডেনসিটিটা আপনি সুন্দরভাবে রাখবেন, তো রাখলে আপনার এখানে আর্টিকেলের র্যাঙ্কিং এ থাকবে। তো আমরা কিন্তু ওই আগের ভিডিওতে বলছিলাম আপনি 1000 ওয়ার্ডের জন্য আপনি 0.5 মানে 5 বার ব্যবহার করতে পারেন আপনি কিওয়ার্ড। তো এখানে কিন্তু আপনার এই যে র্যাঙ্ক ম্যাথ বা ইউএসটিসি কিন্তু একটু বেশি করে দেখায়। এখন যাই হোক, এখন ধরুন আমরা কি ফলো করব, 1000 ওয়ার্ডের জন্য আমরা 5000 ব্যবহার করব, 1500 ওয়ার্ড হলে আমরা 7 থেকে 8 বার আমাদের ফোকাস বা টার্গেট কিওয়ার্ডটা আমাদের আর্টিকেল আমরা ব্যবহার করব। আর পাশাপাশি আমাদের যে হিডিং গুলোর মধ্যে আমরা কি যে সিনোনিম কিওয়ার্ড ব্যবহার করব, তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এছাড়া অন্য জায়গায় আমরা যে এলএসসি বা রিলেটেড কিওয়ার্ড ব্যবহার করতে পারি আমাদের যে আর্টিকেল বা আমাদের ক্লায়েন্ট আর্টিকেলের মধ্যে। তো এখন ধরুন আমরা এখান থেকে কিন্তু এই কিওয়ার্ড ডেনসিটি বিষয়টা আমরা ক্লিয়ার হলাম। হওয়ার পরে ধরুন এখান থেকে কিন্তু এই যে আমাদের এই যে আরেকটা বিষয় যেটা মনে করেন এখানে আসলে আমরা একটু দুই এখানে আসি, আসার পরে কিন্তু এখানে ধরুন যে আমরা একটু নিচে আসলে এখানে ধরুন যে এই যে আমাদের এখানে যে এর বিষয়টা যেটা সাব হেডিং এর বিষয়টা, এই যে কি প্রেস ইন সাব হেডিং 6 অফ ইউর H2 H3 সাব হেডিং রিফ্লেক্ট টপিক অফ ইউর কপি গুড জব। তাহলে এখানে আমাদের এই যে সাব যে হেডিং গুলো আছে তার ভিতরে কিন্তু আমাদের H2 H3 ভিতরে আমরা এখানে কি 6 বার আমাদের এখানে কি করা আছে যে এই যে কিওয়ার্ডটা ব্যবহার করা আছে। তো এখন কিন্তু এটা গুড জব দেখাচ্ছে, কিন্তু আমরা যদি মনে করেন এই সাব হেডিং এর মধ্যে এই কিওয়ার্ডটা আমাদের এলোমেলো থাকে বা ঠিকমতো না থাকে তাহলে কিন্তু দেখবেন যে এটা এখানে গ্রিন সিগন্যাল না থাকে, দেখবেন আপনার এখানে কিন্তু চলে আসে, এখানে চলে আসে আপনার রেড সিগন্যাল হিসেবে। আমি একটু দেখাচ্ছি বিষয়টা কিরকম, যেমন এখানে সাব হেডিং এর মধ্যে আমি তো মনে করেন এখানে আসি যে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, এটা তো আমার এখানে সাব হেডিং। তো এখানে ধরুন আমি যে এখানে ফ্রিল্যান্সিং এর জায়গায় আমি লেখা দিলাম মনে করুন কি হোয়াট ইজ, আমি লেখা দিলাম যে ফ্রিল্যান্স আমি দিলাম ফ্রিল্যান্স জব, এটা দিয়ে দিলাম। তারপরে ধরুন এখানে আমি যদি নিচে আসি, আসার পরে ধরুন এই যে ফ্রিল্যান্সিং এখানেও আছে, তো এখানে ধরুন ফ্রিল্যান্সিং আছে, এখানে ধরুন আমি কি লিখে দিলাম ফ্রিল্যান্সার, আমি ফ্রিল্যান্সার দিয়ে দিলাম।
তো এখানে আমি দিয়ে দিলাম। এই দেখেন আমি যখন এই যে এখানে দিলাম এই যে কি প্রেস ইন সাব হেডিং ইউজ মোর কি প্রেস অর সিনোনিম ইন H2 H3 এখানে, তাহলে আমি যখন দেখেন এখানে কিন্তু চেঞ্জ করে দিলাম, এই যে এখানে ধরুন সাব হেডিং এর মধ্যে চেঞ্জ করার সাথে সাথে কিন্তু সে এখানে আমার যে সাব হেডিং এর মধ্যে যে এই ফোকাস কিওয়ার্ডটা কিন্তু খুঁজে পাইতেছে না। তো আমার এখানে সাব হেডিং গুলোর মধ্যে ফোকাস কিওয়ার্ডটা থাকতে হবে। তো সেই ক্ষেত্রে এখানে ধরুন আমার এখানে যে ফোকাস কিওয়ার্ড গুলো না থাকে সাব হেডিং এর মধ্যে, তাহলে কিন্তু সে এখানে এই ধরুন দেখাচ্ছে এখানে যে কি প্রেস ইন সাব হেডিং, তাহলে আমাকে সাব হেডিং এর মধ্যে কি প্রেস করা থাকতে হবে। তারপরে ধর আমি চাইলে সাব হেডিং এর মধ্যে আমি সিনোনিম কিওয়ার্ড ব্যবহার করতে পারি এই যে H2 H3 এর মধ্যে। তো এখন ধর আমার কিন্তু এখানে যে ধরেন এই যে আমার দুইটার মধ্যে এখানে ধরেন আমার কি করা আছে, আমার সিনোনিম কিওয়ার্ড ব্যবহার করা আছে। তাইলে সাব হেডিং এর মধ্যে আপনার ধরেন যে এখানে কিছু আপনার এই ফোকাস কিওয়ার্ড থাকতে হবে, তারপরে আপনি ওই যে H2 H3 এর ভিতরে যে আপনি সিনোনিম কিওয়ার্ড ব্যবহার করতে পারেন। তো এখন ধরেন আমার এখান থেকে যে ফ্রিল্যান্স জব, এখন যদি এটার পরিবর্তে আমি এখানে দিয়ে দিই ফ্রিল্যান্সিং আমি দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। তারপরে ধরেন এখান থেকে এটা দেওয়ার সাথে সাথে এই দেখেন আমার এখানে এই যে ফ্রিল্যান্সিং লেখার সাথে সাথে কিন্তু আমার এখানে দেখেন এই যে দেখেন আমার কিন্তু এই যে এটা গুড জব চলে আসছে, যে কোনটা এই যে সাব হেডিং। তাইলে এখানে আমার এই সাব হেডিং গুলোর মধ্যে মিনিমাম আমাকে একবার এখানে ফোকাস করে থাকতে হবে। তাহলে আমার কিন্তু এই যে ফ্রিল্যান্সিং এখানে আছে, এই কারণে কিন্তু এটা চলে আসছে। এখানে কিন্তু এই যে দ্বিতীয়টার মধ্যে সাব হেডিং এর মধ্যে কিন্তু আমার ধরেন এই যে ফ্রিল্যান্সার আছে, মানে সিনোনিম কিওয়ার্ড ব্যবহার করা আছে। তো এখানে কিন্তু আমি যখন এই যে আবার এখানে দেখাচ্ছি, এখানে যখন আমি আবার ধরেন আমি শুধু এটা কি করলাম, এখানে আমি ফ্রিল্যান্স লিখলাম, তাহলে ফ্রিল্যান্স লেখার সাথে আবার দেখুন এখানে কিন্তু আমার এখানে এই যে এটা চলে আসছে, এই যে সাব হেডিং এর অপশন রেড কালার চলে আসছে। এখন এখানে আমি ধরেন যে ফ্রিল্যান্স লিখলাম বা ফ্রিল্যান্স জব লিখলাম, কিন্তু আমি যদি নিচেও আসি, আমি নিচে আসলাম, নিচে আসা এই যে ফ্রিল্যান্সার, আমি এখানে যদি এই ফ্রিল্যান্সার জায়গায় আমি কি লিখলাম ফ্রিল্যান্সিং আমি এটা লিখে দিলাম। তো এখানে এটা লেখার সাথে সাথে এখানে ধরুন আমার কি আবার এখান থেকে চলে গিয়ে কিন্তু এই যে দেখেন আমার সাব হেডিংটা আবার এখানে যে এটা চলে আসছে, যে গ্রিন কালার চলে আসছে। তাইলে এখানে আমরা কি বুঝতে পারলাম যে এখানে আমার যে সাব হেডিং গুলো থাকবে সেগুলো H2 H3 থাকবে, সেগুলোর এখানে যতগুলো সাব হেডিং দেবো তার মধ্যে মিনিমাম আমাদের একটা ফোকাস কিওয়ার্ড থাকতে হবে। আমাদের যে কোনো একটা সাব হেডিং এর মধ্যে একটা ফোকাস কিওয়ার্ড মিনিমাম থাকতে হবে, থাকার পরে তারপরে আমরা অন্যান্য সাব হেডিং এর মধ্যে আমরা সিনোনিম কিওয়ার্ড আমরা ব্যবহার করতে পারি। তো এই বিষয়টা কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারলাম। দেখেন এইভাবে আপনারা জিনিসগুলো প্র্যাকটিস করবেন, করলে কিন্তু আপনারা যে আমরা অ্যাকচুয়ালি 100% বুঝতে পারবেন যে কোনটার কারণে কোন প্রবলেম দেয়, কোনটা কি। তো সেগুলো আপনাদের এইভাবে শিখতে হবে। তো শিখলে আপনার জিনিসগুলো ভালোভাবে আপনি করতে পারবেন। আমি কিন্তু আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই দিলাম যে অ্যাকচুয়ালি পার্থক্যটা কি। বাস এটা করার পরে তারপরে অন্যান্য যে সাব হেডিং গুলো আছে আপনি H2 3 4 সেগুলোর মধ্যে আপনি ওইভাবে আপনার এই সিনোনিম কিওয়ার্ড গুলো আপনি ব্যবহার করে দেবেন। কিন্তু বলছি আপনার মিনিমাম একটা ফোকাস কিওয়ার্ড আপনার বা টার্গেটেড কিওয়ার্ড আপনার এই সাব হেডিং গুলো থাকতে হবে। তো সেটা আমি দেখাই দিলাম, না থাকলে কিন্তু আপনি এই যে এখানে ধরেন এই যে সাব হেডিং এর যেটা বলছে এটা আপনার কিন্তু এই যে এখানে রেড সিগন্যাল চলে আসে। বাস একটা ফোকাস কিওয়ার্ড পাইলে তখন কিন্তু এটা এখান থেকে রেড থেকে সে গ্রিন কালার চলে আসে। বাস এইটা হচ্ছে আমাদের এই বিষয়টা। বাস তারপর এখন তো এটা আমরা জানলাম, জানার পর এখানে কিন্তু আমাদের পরে আরো কিছু বিষয় আছে, আরো 5টা প্রবলেম আছে। তার ভিতরে এখানে আমাদের ইন্টারনাল লিঙ্ক, এই যে আমাদের এখানে নো ইন্টারনাল লিঙ্ক, তাহলে আমাদের আর্টিকেলের মধ্যে কোনো ইন্টারনাল লিঙ্ক নাই। তারপরে ইমেজ, কোনো ইমেজ ব্যবহার করা নাই। তারপরে আপনার কি প্রেস ইন দ্য অল্ট এট্রিবিউট, তো এট্রিবিউটের এখানে বিষয়টা কি বলছে যে এখানে আমাদের কোনো অল্টার ট্যাগ ব্যবহার করা নাই কি প্রেসের মধ্যে। তারপরে আউটবাউন্ড লিঙ্ক, আমাদের এখানে কোনো আউটবাউন্ড মানে কোনো এক্সটার্নাল লিঙ্ক নাই, যেটা আমরা ওই যে র্যাঙ্কটাতে দেখছিলাম যে আপনার এক্সটার্নাল লিঙ্ক। তো এক্সটার্নাল লিঙ্কটা মূলত আমাদের আউটবাউন্ড লিঙ্ক, তাহলে আউটবাউন্ড লিঙ্ক নাই, আমাদের অল্টার ট্যাগের বিষয় নাই, ইমেজের কোনো বিষয় ইউজ করে না, ইন্টারনাল লিঙ্ক নাই। তো এখন আমরা এই বিষয়গুলো ইউজ করবো আমাদের আর্টিকেলের মধ্যে। তাহলে প্রথমে আমরা এখানে ইমেজের বিষয় ব্যবহার করি, যে কোনো ইমেজ তো নাই। তাহলে একটা আর্টিকেলের মধ্যে আপনি ইমেজ ব্যবহার করার জন্য আপনি যদি ক্লায়েন্টের জন্য কাজ করেন তাহলে ক্লায়েন্টের কাছ থেকে আপনার যে ইমেজ গুলো চাই নেবেন। তো আপনার যে আর্টিকেল করবেন সেই আর্টিকেল রিলেটেড যে ইমেজ গুলো আছে সেগুলো আপনার ক্লায়েন্টের কাছে আপনি কালেক্ট করে নেবেন। তো কালেক্ট করে সেই ইমেজ গুলো ব্যবহার করবেন। বাস এখন ধরুন এখান থেকে আপনি যে ভিডিও প্রয়োজন পড়ে তাহলে ভিডিও কালেক্ট করে নেবেন। তাহলে এখন ধরুন আমি একটা ইমেজ ব্যবহার করে দেখাচ্ছি। তো এখানে ধরেন আমি কোথায় ব্যবহার করবো, ধরেন আমি এখান থেকে আপনি কোথায় ব্যবহার করবেন, ধরেন আমি নিচ দিকে আসি, আমি একটু উপর দিকে আসি, ধরেন এখানে ব্যবহার করবো স্টার্ট ফ্রিল্যান্সিং গাইড, এই যে এখানে ধরেন আমি এখানে ব্যবহার করবো। তাহলে এই যে এখানে মাউস পয়েন্টার নিয়ে আসলে অ্যাড ব্লক, অথবা এখানে কার্সরে এন্টার দিলে হবে। তাহলে আমি এখানে যে মাউস পয়েন্টার নেই, এই যে প্লাস অ্যাড ব্লক আসি, তারপর এখান থেকে আমি গ্যালারি বা ইমেজ এখানে জেনে এখন আমি ইমেজে গেলাম। যার পর আপনি ইমেজ কিন্তু ইচ্ছা করলে আপনি এই ইউআরএল এর মাধ্যমে আপনি ইনসার্ট করতে পারেন, বা মিডিয়া লাইব্রেরিতে যদি আপনার থাকে মিডিয়া লাইব্রেরিতে নিতে পারেন, বা আপনার সরাসরি আপলোড করে নিতে পারেন। তাহলে আমি ধর মিডিয়া লাইব্রেরিতে যাই, যার পরে এখন মিডিয়া লাইব্রেরিতে আমার এই যে এখানে ইমেজগুলো আছে আমি এখান থেকে নিতে পারি, বা চাইলে আমি এখানে আপলোড ফাইলে গিয়ে এখানে আমি মিডিয়া লাইব্রেরিতে সিলেক্ট ফাইলে যে আপলোড করে এখানে নিয়ে এসে তারপর নিতে পারি। তাহলে আমি এখানে এই ডাউনলোডে গেলাম, এখান থেকে আমার এই যে ফ্রিল্যান্সিং এর উপরে এখানে একটা ইমেজ দেওয়া আছে, এটা এখানে আমি আপলোড করলাম প্রথমে। বাস আপলোড করার পরে এখন চাইলে আপনি এই যে এখানে অল্টার টেক্সট এখানে দিতে পারেন, তারপর এখানে যে ক্যাপশন এগুলো সেট করতে পারেন এখানে। তাহলে এগুলো আমি এখান থেকে করবো না, আমি আমার ইয়েতে যে করবো আর্টিকেলে যে, তো এখানে এটা আপনার ইমেজ দেখানোর পর আমি সিলেক্টে ক্লিক করি, বা সিলেক্টে ক্লিক করার পর আমার এখানে কিন্তু এই যে ইমেজটা চলে আসছে।
আসার পরে এই ইমেজটা আপনি এখান থেকে সিলেক্ট করে আপনি এই যে ইমেজটার মধ্যে এখান থেকে এটার ফুল উইথ এগুলো সেট করতে পারেন। আমি ফুল উইথ দিলাম, তো ইমেজটা আমাদের যে ফুল উইথে চলে আসছে, ফুল উইথ চলে আসলো। বাস আসার পরে এখন এই ইমেজটার মধ্যে আমরা কি করব, অল্টার ট্যাগ ব্যবহার করব। করার জন্য আমরা ইমেজটা সিলেক্ট করা অবস্থায় এই যে এখানে আমরা আসবেন এই যে সেটিং অপশন, এই যে সেটিং অপশনে ক্লিক করবেন। করার পরে এই যে অল্টারনেটিভ টেক্সট হিসেবে আমাদের যে ফোকাস কিওয়ার্ডটা আমাদের ইমেজের মধ্যে অল্টার টেক্সট হিসেবে ব্যবহার করতে হবে। তা আমাদের ফোকাস কিওয়ার্ডটাকে ফ্রিল্যান্সিং, বাস তাহলে আমাদের এখান থেকে ফোকাস কিওয়ার্ড যেটা আছে ফ্রিল্যান্সিং আমরা এটা ব্যবহার করলাম। করার পর তারপর রেজুলেশন আমাদের ফুল সাইজ দেওয়া আছে, আপনি এগুলা ফুল সাইজ না কি রাখবেন থাকবে, তারপরে এই যে অ্যাট্রিবিউট এগুলো আপনি নিজের মতো সেট করতে পারেন। কিন্তু আমাদের মেইন কাজটা কি, ইমেজটা এখানে আমাদের ইনসার্ট করার পরে তারপর আমাদের এই যে অল্টারনেটিভ যে টেক্সট আছে আমাদের ফোকাস কিওয়ার্ডটা এখানে দিতে হবে, এটা আমাদের মেইন কাজটা। বাস এখানে আমাদের কাজটা হয়ে গেল, এটা আমরা ক্লোজ করে দিলাম। বাস ক্লোজ করার পর এখন দেখেন কিন্তু আমাদের এই প্রবলেমের মধ্যে আমাদের যে ইমেজের যে সমস্যাটা ছিল এই যেখানে এটা চলে গেল। আমাদের কিন্তু এখন ইমেজের যে এটা প্রবলেমটা কিন্তু এখানে নাই। তাহলে এখন আমাদের ইমেজের অপশনটা চলে গেল, সেখানে কিন্তু আমাদের বলছিল যে ওই যে আপনার এই অল্টার টেক্সটের কথা কিন্তু বলছিল, দেখেন এখানে আমাদের 5টা সমস্যা ছিল। তাহলে ইমেজটা করার সাথে সাথে আমাদের অল্টার টেক্সট হিসেবে আমাদের ফোকাস কিওয়ার্ডটা দেওয়ার পরে যে 2টা এরর যেটা ছিল, একটা ওই যে আপনার অ্যাট্রিবিউট যেটা লেখা ছিল আর একটা যেটা ইমেজ ছিল, 2টা কিন্তু চলে গেছে। তাহলে এখন শুধু আমাদের আছে ইন্টারনাল এক্সটার্নাল এই 2টা লিঙ্কের বিষয়। তাহলে এখন আমাদের ইন্টারনাল লিঙ্ক মানে আউটবাউন্ড লিঙ্ক মানে এক্সটার্নাল লিঙ্ক এই 2টা ব্যবহার করলে দেখবেন এখান থেকে আমাদের এররগুলো চলে গেছে। চলে গেলে এখন আমাদের এই যে গোট রেজাল্ট 13টা মানে টোটাল 15টা মতো আমাদের গোট রেজাল্ট চলে আসবে। 13 জন ব্যবহার করি, তাহলে এখান থেকে আমাদের ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক আমরা কোথায় ব্যবহার করব, এখানে আমাদের যাই। তাহলে এখন ধরুন আমার এখানে ধরুন আমি এখানে ব্যবহার করবো এজ এ ফ্রিল্যান্সার টিপ টু সাকসেস এজ এ ফ্রিল্যান্সার। আমি এখানে একটা কি ব্যবহার করবো, আমি এক্সটার্নাল ব্যবহার করবো। তাহলে এক্সটার্নাল আপনার যে ব্যবহার করবেন আপনি কিভাবে ব্যবহার করবেন, একটা আপনি তো মানে নিজের ইচ্ছা মতো ব্যবহার করলে হবে না। তাই সেই ক্ষেত্রে আপনি এখানে যেই ধরনের আর্টিকেল মানে যেই টাইপের আর্টিকেল উই রিলিভেন্ট আপনার কি করতে হবে, এক্সটার্নাল লিঙ্ক আপনি ব্যবহার করতে হবে। তাহলে এখন মনে করেন আমাদের আছে এখানে ধরুন যে আর্টিকেলটা ফ্রিল্যান্সারের উপরে ভিত্তি করে আমাদের আর্টিকেল। এখন আপনি যদি টি শার্টের এখানে আপনি কি করেন এক্সটার্নাল লিঙ্ক দেন, তাহলে কি এটা আপনার রিলিভেন্ট হইলো? তো এটা রিলিভেন্ট হলো না, সেই ক্ষেত্রে আপনার আর্টিকেলটা কোনোদিন র্যাঙ্কিংয়ে গুগল নিবে না। তাইলে আপনাকে এখানে ফ্রিল্যান্সিং আপনার এই রিলিভেন্ট যে আপনার যে সাইটগুলো আছে ওই ধরনের সাইট থেকে এক্সটার্নাল লিঙ্ক নিয়ে আপনাকে এখানে ব্যবহার করতে হবে আর্টিকেলের মধ্যে। তাহলে আমাদের ফ্রিল্যান্সারের এখানের জন্য আমরা কি করতে পারি, ফাইবার বা আপওয়ার্ক মানে কোনো ফ্রিল্যান্সিং এর মার্কেট প্লেসের সাইট থেকে আমরা ইচ্ছা করলে লিঙ্ক দিতে পারি। তাহলে আমরা ধরেন এখানে যদি আসি, আমি ধরেন এখানে যদি আপওয়ার্ক লিখি, আপওয়ার্ক লেখার পর আপওয়ার্কের লিঙ্কটা আমি কপি করে এখন ধরেন আমি এসে এই যে এখানে এই ফ্রিল্যান্সিং এখানে সিলেক্ট করার পরে উপরে এই যে এটা হিসাব আসবে, আসলে এই যে আপনার এখানে লিঙ্কের অপশন যখন সিলেক্ট করবেন এই উপরে অপশনটা চলে আসবে। আসলে এখানে এই যে লিঙ্কে ক্লিক করবেন, করার পরে আপনার এই যে আপওয়ার্কের যে লিঙ্কটা আমরা এখানে সিলেক্ট করলাম, কপি করলাম, তারপরে আপনি লিঙ্কটা এখানে পেস্ট করে দিয়ে আপনি এই যে এখানে ক্লিক করে সাবমিট, এখানে ক্লিক করলে সাবমিট হবে, আপনি এন্টার চাপ দিলে হবে, অথবা আপনি সাবমিটে ক্লিক করলে সাবমিট হয়ে গেল। তাহলে দেখেন লেখাটা চেঞ্জ হয়ে গেল। এখন এখানে আমার কি হলো, এক্সটার্নাল একটা লিঙ্ক করে দিলাম। তাহলে বলছে একটা লিঙ্ক করার সময় অবশ্যই আপনার যেই রিলেটেড আর্টিকেল ওই রিলিভেন্ট আপনার কোনো সাইট থেকে আপনি এক্সটার্নাল লিঙ্কটা আপনি এখানে সেট করবেন। তাহলে যেহেতু ফ্রিল্যান্সার আমাদের এখানে, তাহলে আমরা আপওয়ার্ক বা আমরা মার্কেট প্লেসের যে কোনো সাইটের আমরা লিঙ্ক এখানে দিতে পারি। বাস এটা দিলে আমাদের এক্সটার্নাল লিঙ্কের অপশনটা চলে গেছে, দেখেন নাই। এখন শুধু আছে কোনটা, আমাদের ইন্টারনাল লিঙ্ক। তাহলে এখন আমরা ইন্টারনাল বিষয়টা আমরা ব্যবহার করবো আমাদের আর্টিকেলের মধ্যে। তাহলে এখন আমাদের ইন্টারনাল লিঙ্কটা আমরা ব্যবহার করার জন্য আমরা কোথায় ব্যবহার করবো, ধরুন আমাদের আর্টিকেলের আমরা একটু উপর দিকে আসি, আসার পরে ধরুন আমি এখান থেকে আর একটু উপর আসি, আসার পরে ধরুন আমি কোথায় ব্যবহার করতে পারি, ধরুন আমি এখানে ব্যবহার করি। এখানে কোথায়, এই যে ফ্রিল্যান্সিং, এখানে ধরুন আমি ফ্রিল্যান্সিং এখানে ব্যবহার করবো। বাস তাহলে এখানে ব্যবহার করার জন্য এখন আপনি যে এখানে এই ইন্টারনাল ব্যবহার করবেন, তাহলে ইন্টারনাল লিঙ্ক এর বিষয়ে কি, এটা তো আমরা অলরেডি জানি যে আমাদের যে সাইটটা থাকবে, আমাদের যে সাইটের মধ্যে আমরা আর্টিকেলটা অন পেজে সেভ করতেছি, মানে আমাদের সাইটের ভিতরের যে কোনো পেজ পোস্ট বা আমাদের সাইটের কোনো যে আপনার কন্টেন্টের সাথে আমরা কি করতে পারি, আমাদের আর্টিকেলের একটা আমরা লিঙ্ক আপ করাতে পারি, বা আমাদের এখানে সাইটের যে মেন ডোমেনটা আছে তা সেটা দিয়ে আমরা কি করতে পারি, এখানে আমাদের এই আর্টিকেলের সাথে আমাদের আর্টিকেলের কোনো টেক্সটের সাথে আমরা লিঙ্ক করাতে পারি। তো এটা মূলত আপনার ইন্টারনাল লিঙ্ক। তাহলে এখান থেকে ধরেন আমাদের এই সাইটটা এই যে এখান থেকে যে এটা আছে, আমরা ধরেন এই ইউআরএলটা ধরেন কপি করলাম, বা আপনার এই আমাদের সাইটের কোনো পেজ পোস্ট আপনার লিঙ্ক দিতে পারেন, মানে আপনার ইচ্ছা মতো। ধরেন আমাদের সাইটটা যদি আমরা এটা আসি, এটা কপি করার পরে আমি যদি সাইটটা এখানে ওপেন করি, দেখবেন এখান থেকে আপনার এখানে মেইন ইউআরএলটা না দিয়ে এখান থেকে কোনো একটা পেজ, যেমন আমি কি দিলাম যে এই যে এভরিথিং যে পেজটা আছে এই পেজটা আমি লিঙ্কটা ধরুন দিব। তাই লিঙ্কটা আমি কপি করে আমি আর্টিকেল আসে এই যে এখানে এটা সিলেক্ট করার পরে এরকম আসলে এই যে আসলে আমি লিঙ্কটা পেস্ট করে দিলাম। বাস এখন এখানে আপনার সাবমিটে ক্লিক বা আপনি এন্টার প্রেস করলে হবে। বাস এখন তো লিঙ্কটা হয়ে গেল। বাস এখন এই লিঙ্কটা হওয়ার সাথে সাথে আমার কিন্তু এই দেখেন এখানে আমার কিন্তু এরর চলে গেল। তাহলে এররটা কিন্তু এখন নাই। এখন প্রবলেম 2 এর মধ্যে এখানে এই যে একটা দেখাচ্ছে কি, এটা আমাদের এখানে যে এটা প্রিমিয়াম, এটা আমাদের সমাধান করতে গেলে ইএসটিএস প্রিমিয়াম নিতে হবে একটা। কিন্তু আরেকটা কি দেখাচ্ছে, এই যে লিঙ্ক কি প্রেস ইউ আর লিঙ্ক টু অ্যানাদার পেজ উইথ দ্য ওয়ার্ডস ইউ ওয়ান্ট টু পেজ টু র্যাঙ্ক
এটা কি বলছে, কি প্রেস ইউ আর লিঙ্কিং টু অ্যানাদার পেজ উইথ দ্য ওয়ার্ড ইউ ওয়ান্ট টু পেজ র্যাঙ্ক ফর ডু নট দ্যাট। এখানে আমাদের কোন বিষয়টা বলছে যে এখানে আমরা যে লিঙ্কটা করছি, ইন্টারনাল লিঙ্কটা করছি, এটা কিন্তু আমাদের যে ফোকাস কিওয়ার্ডের মধ্যে আমরা এখানে কি করছি, লিঙ্কটা করছি। তো এই ফোকাস কিওয়ার্ডের মধ্যে আমরা লিঙ্কটা করাতে কিন্তু এখন এই এররটা চলে আসছে যে এখানে আমাদের এই লিঙ্কটা ফোকাস কিওয়ার্ডে করা যাবে না, ইন্টারনাল লিঙ্কটা আমাদের অন্য জায়গায় করতে হবে। তো আমি বিষয়টা দেখাচ্ছি, যেমন আমাদের ফোকাস কিওয়ার্ডটার লিঙ্কটা আমি প্রথমে এই যে এখানে ক্লিক করে এখান থেকে মনে করেন যে এটা আমরা এখান থেকে সিলেক্ট করে আমাদের কি করতে হবে, এই যে এখান থেকে আমাদের এই যে রিমুভ, এই যে আনলিঙ্ক ক্লিক করলাম, আনলিঙ্ক হয়ে গেল। হওয়ার পরে ধরেন আমরা এটা যদি এখান থেকে ফোকাস কিওয়ার্ডে না করে আমি অন্য জায়গায় করি, যেমন আমি কোথায় করব, এখান থেকে ধরেন আমি একটু নিচ দিকে আসি, আবার নিচ দিকে আসে ধরেন এখন যদি আমি এই জায়গায় করি, এখান থেকে আমি কোথায় করব, ধরেন আমি এখানে করি, এই যে আইডেন্টিফাই ইউর স্কিল, আমি এখানে একটা ইন্টারনাল লিঙ্ক করবো, এটা সিলেক্ট করে এখন যদি মনে করেন এখানে আসি, আসার পরে আমার এখন যদি আমার সাইডে এসে আমি এই পেজের লিঙ্কটা আবার কপি করলাম, করার পরে এখন এখানে এসে আমি লিঙ্কটা পেস্ট করে দিয়ে আমি এখান থেকে সাবমিটে ক্লিক বা আমরা এন্টার প্রেস করলে বলছি, পাস করলাম। পাস করার পরে এখন ধরেন কিন্তু আমার এখানে কিন্তু এররটা নাই, তাহলে এখান থেকে কিন্তু এররটা চলে গেছে, দেখেন আমার যেটা বলছিল এখানে কিন্তু এরর নাই। তাহলে এখানে শুধু একটা এরর যেটা দেখাচ্ছে এটা বলছে আমাদের প্রিমিয়ামে সলভ করতে হবে। এখন কিন্তু আর ওই যে আপনার যে ইন্টারনাল লিঙ্কের যে প্রবলেমটা যেটা আসছিল এটা কিন্তু এখনো নাই। তাহলে আমাদের এখানে কেন এররটা দেখাচ্ছিল, তাহলে আমরা এখানে যে এটা করছিলাম ইন্টারনাল লিঙ্কের আমরা করছিলাম, সেটা করছিলাম কি আমাদের এখানে এই যে আমরা উপর আসলে এই ফ্রিল্যান্সিং এটা আমাদেরকে এখানে ফোকাস বা মেন কিওয়ার্ডটা, তো এই কিওয়ার্ডের ভিতরে আমরা যখন এখানে ইন্টারনাল লিঙ্ক করছিলাম আমাদের এই যে এই পেজটাকে, তখন সে এখানে কিন্তু বলছিল যে আমাদের এটা ইন্টারনাল লিঙ্কটা সে নিতে পারতেছে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা ফোকাস কিওয়ার্ড বাদ আমরা অন্য যেখানে আমরা কি করব, এখানে আমাদের লিঙ্কটা করব আমাদের যে কোনো পেজের বা আমাদের এখানে মেন ইউআরএল এর, সেই ক্ষেত্রে কিন্তু সে নিয়ে নিবে। আর সেটা কিন্তু আমরা এখানে প্র্যাকটিক্যালি দেখলাম, যেখানে প্র্যাকটিক্যালি দেখলাম আমাদের এখন কিন্তু ইন্টারনাল লিঙ্ক তো কোনো প্রবলেম নাই। তো এইভাবে কিন্তু আপনার প্রত্যেকটা বিষয় আপনার প্রবলেম দেখতে হবে, কোনটা কোন কারণে সমাধান করে এগুলো দেখে বুঝে তারপর আপনাকে সলভ করতে হবে। তাই কিন্তু বিষয়গুলো আপনাদের দেখাই দিলাম আমি প্র্যাকটিক্যালি কিভাবে বিষয়গুলো সলভ করতে হবে। তাহলে এখন আমাদের এখানে অ্যানালাইসিস রেজাল্টের ভিতরে এখন দেখেন যে গোট রেজাল্ট আমাদের সবগুলা এই যে 15টার মতো গোট রেজাল্ট চলে আসছে, যে সব বিষয়গুলো এখন ওকে আছে। তারপরে যে নিচে আসলে ধরেন এখানে যে এই যে প্রিমিয়াম এসএনএল এগুলো করতে গেলে আপনার প্রিমিয়াম নিয়ে করতে হবে, এগুলো বিষয় দেওয়া আছে, এগুলো এক্সট্রা বিষয়, এগুলো আপনারা এখানে ক্লিক করে আপনার করে নেবেন। বাস আমাদের মেন যে কাজগুলো এগুলো কিন্তু আমরা দেখলাম যে এখানে আমাদের আমাদের অন পেজ এসইও করার জন্য এখানে আমাদের আর্টিকেলটার মধ্যে কোন বিষয়গুলো কিভাবে করতে হবে, আমাদের এসএনএলএস এর আমাদের সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা দেখলাম। বাস এখন ধরুন আমরা এখান থেকে এগুলো তো আমরা আগে দেখছি, যে এখানে টাইটেল এই যে আপনার এই স্ল্যাক কি মেটা ডেসক্রিপশন তো আমরা আগে দেখলাম। তাহলে এখন ধরুন আমাদের এখান থেকে কিন্তু এই যে বিষয়গুলো চলে আসছে। তাহলে এখন এই যে এখানে আর্টিকেলটা আমাদের এখানে যেভাবে দেখাচ্ছে, এই যে এইভাবে প্রিভিউ দেখাচ্ছে, এইভাবে কিন্তু ইমেজ শো করে। এখন কিওয়ার্ড লিখে সার্চ দিবে, এখান থেকে এই যে গুগল আসার পরে যখন ভিজিটরে কি করবো, এই ফ্রিল্যান্সিং কিওয়ার্ড বা এটার যে আরো শিরোনাম বা আমরা এলআসি যে কিওয়ার্ড ব্যবহার করছি এই আর্টিকেলটার মধ্যে, তো সেই কিওয়ার্ড লেখা যখন সার্চ দিবে, সার্চ দিলে কি করবে, এখান থেকে ধরেন যেমন আমি এখানে কি লিখলাম, ধরেন আমি যদি লিখি এসইও বাংলা টিউটোরিয়াল, লেখার পরে এইটার রিলেভেন্ট যে আর্টিকেল গুলা বা এটার রিলেটেড যে আপনার সাইট গুলো কিন্তু চলে আসছে। এখন সেম ভাবে কি আসবে, এখন আমার এখানে যে আমি এই আর্টিকেলটার জন্য যে এখানে অন পেজ করলাম, তা সেই ক্ষেত্রে এই যে এখানে যে দেখাচ্ছে যে প্রিভিউতে এখানে এই যে সাইডের নামটা উপরে আসবে, তারপরে যে লিঙ্কটা আসবে, তারপরে যে টাইটেল, এখানে মেটা ডেসক্রিপশন, এই যে ইমেজ যেটা ব্যবহার করছি, তো এই বিষয়গুলো দেখাচ্ছে না। এইভাবে কিন্তু এখান থেকে করেন গুগল থেকে আপনার এই কিওয়ার্ড লিখে সার্চ দিলে সেই ক্ষেত্রে এই যে এখানে এইভাবে চলে আসবে, এইভাবে এটা টাইটেল ইউআরএল আপনি এভাবে দেখাবে, কিন্তু দেখালে তারপরে কিন্তু ধরেন এই যে দেখাবে ডান পাশে কিন্তু ইমেজটা দেখাবে, যেহেতু এখানে ইমেজটা দেখাচ্ছে সেই ক্ষেত্রে আপনার ইমেজটা কিন্তু আপনার এখানে শো করবে এই ডান পাশে। যেমন আপনার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ইমেজও শো করে আপনার এখানে এই যে ইয়ার ডান পাশে, তো এখানে আমাদের একটা ইমেজও শো করবে। তো এইভাবে মূলত আমাদের এখানে কাজটা করে। বাস এখানে এগুলো করার পরে লাস্টে ফাইনালাইজ হবে আপনার টোটাল এখানে আর্টিকেলটা সবকিছু এভরিথিং ওকে আছে কিনা এটা চেক দিবেন যে সবকিছু ওকে আছে কিনা। তো এখান থেকে সবগুলো আপনার এই যে এসইও রিলেবিলিটি এগুলো সব চেক করার পরে, এই সবগুলো এগুলো চেক করার পরে তারপর আর্টিকেলে চেক দিবেন। তারপরে যে আরো বিষয় দেওয়া আছে স্ক্যামা, আপনি এখান থেকে চাইলে স্ক্যাম ব্যবহার করতে পারেন। তারপরে স্ক্যামার মধ্যে আসলে আপনি এখান থেকে এই যেগুলো দেখবেন কোনটা কি। তারপরে সোশ্যাল, এটা করতে গেলে আপনি এখান থেকে প্রিমিয়াম নেওয়া করতে হবে, সোশ্যাল অ্যাপের এগুলো করতে পারেন। তো এখান থেকে আমাদের মেইন কাজ যেটা এসইও রিডেবিলিটি আমাদের আর্টিকেলের জন্য, সেগুলো কিন্তু আমি দেখাই দিলাম। এছাড়া আদার বিষয় দেওয়া আছে আপনার ইউএসটি, এগুলো আপনারা দেখে নেবেন। বাস এগুলো করার পরে লাস্টে আর্টিকেলটা আমাদের 100% ওকে হয়ে যাবে, সবকিছু অন পেজ এসইও করা। এরপর আমরা কি করব, এটা আমাদের এখান থেকে আমরা পাবলিশ করব। তো আপনি সেভ করতে গেলে সেভ ড্রাফটে ক্লিক করে সেভ করতে পারেন। তো আমি এটা সেভ করবো না, আমরা এখান থেকে সরাসরি পাবলিশ করে দিব। আমি পাবলিশে ক্লিক করি, বাস পাবলিশে ক্লিক করার পর আবার তারপরে যে ভিজিবিলিটি পাবলিক না আরো বেশি দেওয়া সেগুলো আপনি যেমন সেট করতে পারেন। তাহলে এখানে ধরুন আমার এই যে এসইও অ্যানালাইসিস গোড দেখাচ্ছে, রিডেবিলিটি গোড, এই যে গোড দেখাচ্ছে নিচে। তো এখান থেকে আমরা ভিজিবিলিটি পাবলিক রাখবো, যা আছে তাই রাখবো। আমরা লাস্টে পাবলিশে ক্লিক করে আমাদের আর্টিকেলটা যেটা আমরা অনভেস্ট করলাম বা সেটা আমরা এখান থেকে পাবলিশ করে দিলাম। এখন আমরা এই যে ভিউ পোস্ট বা এই যে এখানে ভিউ পোস্টে ক্লিক করে আমরা আলাদা একটা টেবিল মধ্যে আমরা দেখতে পারি আর্টিকেলটা কিরকম দেখা যায়। দেখেন
এখন আমাদের ক্লায়েন্টের আর্টিকেলটা এই যে এখানে টাইটেল, তারপরে এখানে ধরেন এই যে এখানে চলে আসছে এইভাবে, তারপরে যে এখানে আরো বিষয়গুলো এই যে ইমেজ চলে আসছে, তারপরে এই যে টোটাল আর্টিকেল চলে আসছে এই যে, তারপর লাস্টে এখানে আর্টিকেলটা দেখার পরে ভিজিটররা কি করবে, এখান থেকে কমেন্ট করতে হবে, যে কমেন্টে লেখা পোস্ট কমেন্ট করতে পারবে। এইভাবে কিন্তু আর্টিকেলটা এই যে এইভাবে আপনার এই যে ওয়েবসাইটের ইউআরএল পর ডান পাশে দেখেন যে ফ্রিল্যান্সিং, এই যে ফোকাস যে কিওয়ার্ডটা আমরা করছি স্ল্যাক, মানে আমরা যে এই যে স্ল্যাক করছি মানে ইউআরএল অপটিমাইজেশন করছি আমাদের কিওয়ার্ড দিয়ে, সেই ক্ষেত্রে আমাদের এই যে ওয়েবসাইটের ডান পাশে ফ্রিল্যান্সিং এই কিওয়ার্ডটা চলে আসছে। বাস এখন এই কিওয়ার্ডটা সার্চ দিলে আর্টিকেলটা এইভাবে ভিজিটররা কি করবে, দেখতে পারবে, দেখে তার আর্টিকেলটা পড়তে পারবে। তো এটি আমাদের এখানে টোটাল বিষয়টা। বাস তাইলে এখন আমরা আমাদের আজকের ভিডিওতে আমরা এখানে কি দেখলাম, যে এখানে আমরা এই ESTSU এই যে প্লাগইনসটা আছে, তো ESTSU প্লাগইনের মাধ্যমে এখানে আমরা কি করলাম, যে এখানে আমরা অন পেজ এসইও করলাম। সেই ক্ষেত্রে আমরা প্রথমে একটা আর্টিকেল আমরা কি করলাম, আর্টিকেলটা তৈরি করলাম। আর্টিকেল তৈরি করার পরে তারপরে এখানে কিভাবে একটা প্র্যাকটিস পারপাস আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি সেটাও দেখা দিলাম। তাছাড়া এখানে যে বলছি ESTSU ইনস্টল করলাম, ইনস্টল করার পরে ESTSU এর মাধ্যমে আমাদের আর্টিকেলটা আমরা এখানে কি করলাম, অন পেজ এসইও মানে অন পেজ অপটিমাইজেশন আমরা কমপ্লিট করে লাস্ট আমরা পাবলিশ করলাম। তাহলে বাস এইভাবে কি করতে পারি আমরা এই ESTSU এই প্লাগইনের মাধ্যমে, যখন আমাদের ক্লায়েন্টের বা আমাদের যে নিজেদের ওয়েবসাইটে হলো আমরা একটা আর্টিকেল বা আপনাদের একটা পারলে আপনার যত আর্টিকেল সবগুলো করতে পারবেন। একটা আর্টিকেল আমরা কি করতে পারি, এখানে আমরা অন পেজ অপটিমাইজেশন করে আমরা পাবলিশ করতে পারি। বাস তাহলে এই আমাদের এখনকার বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 68 অন পেজ এসইও পার্ট 5 এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।